হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি আলোর লেকচার নাম্বার 5। ঠিক আছে, প্রায় অর্ধেক অব্দি আলো চলে এসেছে, অর্ধেকের একটু বেশি। ঠিক আছে, ঠিক কালকে আর কটা লেকচার লাগবে? প্রায় 5টা। আজ 5 নম্বর লেকচার, তো আর 5টার মতো লেকচারে শেষ হয়ে যাবে, আর 5টা লেকচারে আরাম করে শেষ হয়ে যাবে। ঠিক আছে, হচ্ছে কি গল্প। তো চলো আজ কী পড়বো তার আগে একটু কথাবার্তাও বলিনি। দাদা একটু কথাবার্তা বলো, স্টার্টিং নিয়ে এসেই পড়ানো স্টার্ট করো না। ঠিক আছে, আমি বুঝতে পারছি, বলো ঠিকঠাক চলছে। দেখো, তুমি যদি ঠিকঠাক যদি না চলে তাহলে একটু কমেন্ট করবে। ঠিক আছে, যে দাদা জীবনে খুব কষ্ট, ব্রেকআপ হয়ে গেছে, ছেড়ে চলে গেছে। ঠিক আছে, কারণ পড়াশোনা করতে তো কষ্ট সবারই হয়, পড়াশোনা দিয়ে কষ্ট আর কি কলেজে। ব্রেকআপ হয়ে গেলে নিশ্চয়ই বলবে কি বলে ভাই সাহেব, কনসালটেন্সি আছি আমি। ঠিক আছে, আই উইল হেল্প ইউ। আমার তো প্রচুর ব্রেকআপ হয়ে গেছে, তো তার জন্য হেল্প করতে পারিনি। ঠিক আছে, এটা হচ্ছে এই কথা। তো যদি অসুবিধা কিছু হয় ফোন কি বলবে, কমেন্ট করবে। ঠিক আছে, সুবিধা বলছে দাদা সুবিধা হচ্ছে, তাও কমেন্ট করবে। ঠিক, কাপড়টা উপরে রেখে দিয়েছিলাম, কী অবস্থা। ঠিক আছে, সুবিধা যা হবে না কেন কমেন্ট করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো চলো আজকে কী পড়বো সেগুলো একটু দেখা যায়। কী পড়বো আজকে? প্রিজম ও স্ল্যাব সম্পর্কিত কিছু অঙ্ক, প্রিজম আর স্ল্যাবের সম্পর্কে কিছু অঙ্ক। আর কালকে প্রিজমের দিয়ে ওই ডেরিভেশন করেছিলাম, প্রিজম আর স্ল্যাব দিয়ে। কালকে শুধু ওটাই পড়েছিলাম ভাই সাহেব, কালকে খুব স্লো পড়িয়েছি। ঠিক আছে, প্রিজম আর স্ল্যাব সম্পর্কিত কিছু অঙ্ক, আর কি লেন্সের সম্বন্ধে যা হয়, লেন্সের যা হয় সব পড়বো। ঠিক আছে, তো চলো এর পড়াশোনা স্টার্ট করা যাক। কালকের আমরা কি দেখেছিলাম? প্রথমে আমরা স্ল্যাব পড়েছিলাম। ঠিক আছে, একটু রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে আমরা কি পড়েছিলাম? স্ল্যাব। ঠিক আছে, স্ল্যাবে কি দেখেছিলাম? স্ল্যাব, এটা একটা স্ল্যাব যদি হয়, এটা একটা যদি স্ল্যাব হয়, এখান থেকে যদি কোনো আলোকরশ্মি আসে, এখান থেকে যদি আলোকরশ্মি আসে, প্রতিসরণ এটা একটু ব্যাকা আছে, হ্যাঁ, প্রতিসরণ হওয়ার পরে আবার প্যারালালেই বেরিয়ে যায়। তাহলে কি স্ল্যাব কি করতে পারে? শুধু একমাত্র কি বলে, পার্শ্বীয় সরণ ঘটাতে পারে। কি ঘটাতে পারে? পার্শ্বীয় সরণ। মানে এটাও কোনো কৌণিক চ্যুতি স্ল্যাব ঘটায় না। কি, স্ল্যাব কোনো কৌণিক চ্যুতি ঘটায় না। ঠিক আছে, বোঝা গেছে, কাচের স্ল্যাব কোনো কৌণিক চ্যুতি ঘটায় না। ঠিক, তারপরে আমরা কি পড়েছিলাম? প্রিজম পড়েছিলাম। প্রিজমে কি দেখেছিলাম? ডেল্টা ইজুগাল টু I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে এ হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলটা, I1 হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, I1 কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে I1, আর বেরোনোর যে অ্যাঙ্গেলটা মানে নির্গত হওয়ার যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে গিয়ে I2। ঠিক আছে, এটাও দেখেছিলাম ডিফ্লেকশন বা প্রিজমের ক্ষেত্রে কৌণিক চ্যুতি ইজুগাল টু কি হয়? ডেল্টা ইজুগাল টু I1 প্লাস I2 মাইনাস এ দেখেছিলাম। আর কি দেখেছিলাম? এ ইজুগাল টু R1 প্লাস R2, এটাও দেখেছিলাম। হ্যাঁ কি না বলো? দেখেছিলাম। আর কি কালকে দেখো এইগুলোই শুধু পড়েছি। একটা এই যে কৌণিক চ্যুতি কোনো হয় না, এটাতে কোনো কৌণিক চ্যুতি হয় না স্ল্যাবে, এটা আর এটা। আর কি পড়েছিলাম? আর তার আগের দিন কি পড়েছিলাম? পড়েছিলাম প্রতিসরণের সূত্র কি পড়েছিলাম? প্রতিসরণের দ্বিতীয় সূত্র। প্রতিসরণের প্রথম সূত্রটা অত কাজের নয়, কিন্তু তোমার পরীক্ষা দিতে পারে, ওটা তাও মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যে আপতন কোণ সব একই সমতলে থাকে, ওটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কারণ ওটা পরীক্ষা দিতে পারে। দ্বিতীয় সূত্রটা আমাদের কাজে লেগেছিল, যেটাকে আমরা স্নেলের সূত্র বলি। স্নেলের সূত্র কি বলেছিল? যে প্রতিসরণ কোণের সাইন বা আপাতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কত হয়? ধ্রুবক হয়। এখানে কি বলেছিল? আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয়? ধ্রুবক হয়, এটা বলেছিল। তো এটা যখন ধ্রুবক হয়, তাহলে আমরা কি করতে পারি আমি কি বলছি? তো এই যে ধ্রুবক রাশিটা, এটা যে ধ্রুবক রাশি বেরিয়েছে, এই ধ্রুবক রাশিটাকে আমরা কি বলি? সেই মাধ্যমের কি প্রতিসরাঙ্ক কি বলা হয়? প্রতিসরাঙ্ক। মনে আছে? আমি একটু রিক্যাপ করে দিচ্ছি সব কিছু। প্রতিসরাঙ্ক, যদি ধরো যে তোমাকে বললো এইটা একটা মাধ্যম, এইটা জল মাধ্যম, এটা জল, আর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কাঁচ, এটা জল, এটা কাঁচ, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে গিয়ে মিউ কাঁচ, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে গিয়ে, বা যেটাকে বলে প্রতিসরাঙ্ক কি মিউ জল। ঠিক আছে, মিউ জল, এটা দিলে হচ্ছে কি মিউ জল। তাহলে তোমাকে যদি বলে
তাহলে তোমাকে যদি বলে দাঁড়াও এটা মুছে দিই, এগুলো 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 ঠিক আছে জানো তো তোমরা, তাই মুছছে এই জায়গাটা, একটা ভালো রিক্যাপ হয়ে যাচ্ছে দেখো কত তাড়াতাড়ি। তাহলে যদি তোমাকে বলে যে এটাকে একটু বড় করে দিই, এটা জল মাধ্যম, এটা কি, এটা কাচ মাধ্যম। এবার তাহলে যদি তোমাকে বলে একটা আলোক রশ্মি আসছে, এসে এখানে প্রতিসরণ ঘটাচ্ছে, প্রতিসরণ ঘটিয়ে এটা ধরো যে লম্ব, এটা লম্ব প্রতিসরণ ঘটাচ্ছে, জল একটু দেখো, জল কাচের থেকে কি হয়, লঘুতর মাধ্যম, জল কাচের থেকে লঘুতর মাধ্যম হয়, আর কাচ জলের থেকে ঘন মাধ্যম হয়। তাহলে যখন ঘন মাধ্যম থেকে এই লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাবে তখন কি হবে, নর্মাল বা লম্বের কাছাকাছি চলে যাবে, ক্লোজ টু দ্য নর্মাল হয়। আর যদি উল্টোটা হতো তাহলে কি হতো, তাহলে কি হতো, অ্যাওয়ে টু দ্য নর্মাল। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কি হবে, এই নর্মাল বা লম্বর দিকে লম্বর দিকে রশ্মিটা যাবে, লম্বর দিকে যাবে। ঠিক আছে, লম্বর দিকে গেল। এবার যদি তোমাকে বলে যে এই কোণটা হচ্ছে গিয়ে সাইন, এই কোণটা হচ্ছে গিয়ে আই, আর এই কোণটা হচ্ছে গিয়ে আর, এই কোণটা হচ্ছে আর, তাহলে তোমাকে যদি বলে তাহলে সাইন আই বাই সাইন আর লেখো, সাইন আই বাই সাইন আর লেখো, তখন তুমি কি করবে, যদি তোমাকে বলে দেয় যে সাইন আই বাই সাইন আর এর অনুপাত লেখো, তখন কি করবে, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইজুকাল টু, কালকের বলেছিলাম কি বলেছিলাম, যে সাইন আই বাই সাইন আর ইজুকাল টু কী হবে, যে মাধ্যমে আলোটা যাচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, কোন মাধ্যমে আলোটা যাচ্ছে, কাচ মাধ্যমে, তাহলে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই যে মাধ্যম থেকে আলোক রশ্মিটা আসছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে এটা কি, এটা জল, এটা জল। তাহলে কি এটা বুঝতে পেরেছো? তাহলে তোমাকে যদি দিয়ে দেয় যে ধরো যে কোন একটা দিয়ে দিল, যে এটাকে লাল কালি দিয়ে একটু ইয়ে করে দিই, তাহলে তোমাকে যদি দিয়ে দেয় যে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক এত আর এটার মাধ্যমে প্রতিসরাঙ্ক এত, তোমাকে যদি সাইন আই এর মান যদি বলতে 30 ডিগ্রি, তাহলে সাইন আর এর মান ওখান থেকে বের করতে পারবে, কারণ এই তিনটে ভ্যালু জেনে যাবে। বোঝা গেছে? তাহলে তুমি প্রতিসরণ বা এটাকে বলা হচ্ছে স্নেলের সূত্র, এটাকে কি বলা হয়, স্নেলের সূত্র, কি স্নেলস ল। ঠিক আছে, এটা তোমরা জানো, আমি তোমাদেরকে বলেছি, এটা কি বলা হয়, স্নেলের সূত্র। ঠিক, বোঝা গেছে? হ্যাঁ, এটা তোমরা এটা কিরমভাবে করলাম বুঝতে পেরেছো? কালকে আমি বলেছিলাম যে কি বলে, সাইন আই বাই সাইন আর ইজুকাল টু হবে যে মাধ্যমে, তোমাদের মনে করো পকেট কনসেপ্টটা একটা লিখেছিলাম, কি লিখেছিলাম, যে মাধ্যমে এটা যাচ্ছে, মানে কি, প্রথমে যে মাধ্যমে আলোক রশ্মিটা যাচ্ছে, এই মাধ্যমে আলোক রশ্মিটা যাচ্ছে, তাহলে এই মাধ্যমের যে মাধ্যমে আলোক রশ্মিটা যাচ্ছে তার প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই যে মাধ্যম থেকে আলোক রশ্মিটা আসছে তার প্রতিসরাঙ্ক। ঠিক আছে, দেখো সেটাই করেছি, বোঝা গেছে? তাহলে এই স্নেলের সূত্র লাগাতে পারবে। হ্যাঁ, আরেকটা কথা যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা কি দাদা, সেটা হচ্ছে কি, স্নেলের সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য নয়, স্নেলের সূত্র প্রযোজ্য নয়, স্নেলের সূত্র একটা যে স্নেলের সূত্র যখন কোনো রশ্মি এই বিভেদ তলের ওপরে, যখন কোনো রশ্মি বিভেদ তলের ওপরে লম্বভাবে পড়ে তার ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়। তখন কি হয়, তখন লম্বভাবে যদি কোনো রশ্মি পড়ে তাহলে কোনো ডিফ্লেকশন হয় না বা কোনো কৌণিকচ্যুতি ঘটে না, তখন কি হয়, এরকমই চলে যায়। দেখবে আমাদের ইয়েতেই বলা আছে যে আমরা যে কি বলার নাম, প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র, সেখানেই বলা আছে তির্যকভাবে আপাতিত হলে, কি বলা আছে, তির্যকভাবে আপাতিত হলে। ঠিক আছে, তার মানে কি, লম্বভাবে যদি আপাতিত হয় তাহলে যেরকমভাবে আসছে সেরকমই চলে যাবে। বোঝা গেছে? খুব সোজা। ঠিক, দেখো এইটা, তাহলে দেখো এইটা কার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এইটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বোঝা গেছে? তাহলে কি, স্নেলের সূত্র কখন প্রযোজ্য নয়, স্নেলের সূত্র প্রযোজ্য নয় যখন আলোক রশ্মি বিভেদ তলের ওপরে লম্বভাবে আপাতন করে। বোঝা গেছে? আলোক রশ্মি যখন বিভেদ তলের ওপরে লম্বভাবে আপাতন করে তার ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা ছিল হচ্ছে কি আমাদের কুইক রিভিশন। আমরা কুইক রিভিশন এই 2 দিন 3 দিনে যা পড়েছি সেগুলো আমরা তাড়াতাড়ি একটু রিভিশন করে নিলাম। ঠিক আছে, প্রতিসরাঙ্ক এসব বিষয়ে যা পড়েছি, আরও কি পড়েছিলাম, আরও কি পড়েছিলাম, তাহলে এটাকে আমি মুছছি। ঠিক আছে, এটাকে আমি কি করছি, মুছছি। আরও কি পড়েছিলাম একটু দেখিনি, দেখি তোমাদের কত মনে আছে। আরও পড়েছিলাম কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইজুকাল টু কি বোঝায়, মিউ ইজুকাল টু
মিউ ইজ ইকুয়াল টু বোঝায় বায়ু মাধ্যমে আলোর গতিবেগ, বায়ু মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই সেই মাধ্যমে আলোর গতিবেগ, সেই মাধ্যমে আলোর গতিবেগ। বোঝা গেছে? কি প্রতিসরণ ইজ ইকুয়াল টু কি বোঝায়? আলো বায়ুতে বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই সেই মাধ্যম, মানে যেই মাধ্যমে যাচ্ছে তার গতিবেগ। বোঝা গেছে? সেই মাধ্যমে আলোর গতিবেগ, তাহলে সেটাকে প্রতিসরাঙ্ক বলে। আর এই সি ইজ ইকুয়াল টু আমি তোমাদের আরো একটা কথা বলেছিলাম, মানে কোনো মাধ্যমের গতিবেগ বা কি বলো না, কোনো মাধ্যমের গতিবেগটাকে কিভাবে লেখা যায়? সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু সেই মাধ্যমের কম্পাঙ্ক, ইন্টু সেই মাধ্যমের কম্পাঙ্ক ডিভাইডেড বাই এই, মানে এটা তো এটা বায়ু মাধ্যমে, এটা বায়ু মাধ্যমে সি যেহেতু, তারপর বায়ু মাধ্যম, তাই কেন দেখো সি নট ল্যামডা নট দিয়ে প্রকাশ করলাম হচ্ছে গিয়ে শূন্য মাধ্যমে তার তরঙ্গ দৈর্ঘ্য, আর নিউ দিয়ে ইয়ে করলাম কি বলে ডিফাইন করলাম সেই শূন্য মাধ্যমে তার কি কম্পাঙ্ক। বোঝা গেছে? তাহলে ভিতে কি হবে? এখানে ল্যামডা লিখি, ভিতে ল্যামডা হবে মানে সেই মাধ্যম, মানে যে মাধ্যমে যাচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, আর মিউ কি যে মাধ্যমে যাচ্ছে তার কম্পাঙ্ক। ঠিক আছে? এবার আমি তোমাকে একটা ফ্যাক্ট বলেছিলাম যে যে কোনো মাধ্যমেই যাক না কেন সবসময় যে রশ্মিটা যাচ্ছে তার কম্পাঙ্ক সবসময় সেম হয়, কম্পাঙ্ক সবসময় সেম হয়, তার জন্য এই দুটো কাটতে পারি। তাহলে মিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? তাহলে মিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? ল্যামডা নট ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে মিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? ল্যামডা নট ডিভাইডেড বাই ল্যামডা। বোঝা গেছে? বোঝা গেছে? ল্যামডা নট ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে। ঠিক? হ্যাঁ, এত অবধি বোঝা গেছে। ইজ ইকুয়াল টু এটাকেও লিখতে পারি আরও সি বাই ভি। ঠিক আছে? আর যদি তোমাকে দিয়ে দেয় যে ওই যে যেটা আমি করলাম, ধর যেটা গ্লাস বা এটা ধর যে কাচের, জল থেকে কাচে যাচ্ছে, জল থেকে কাচে যাচ্ছে, তাহলে আমরা কি করব? জলের ইয়ে কি, জলের প্রতিসরাঙ্ক কত হবে? সি বাই ভি হবে, সি বাই ভি অফ জল। আর কাচের প্রতিসরাঙ্ক কি হবে? সি বাই ভি অফ কাচ। দেখো এবার এই সি কেটে গেল, তাহলে কি মিউ জল বাই মিউ কাচ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? মিউ জল বাই মিউ কাচ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এইটা উপরে চলে যাচ্ছে, এটা নিচে থাকছে, তাহলে কি ভি অফ কাচ ডিভাইডেড বাই ভি অফ জল। তারপরে আবার যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যতে এটা কনভার্ট করি, দেখো এই নিউ কেটে যাবে, বা যেটাকে কম্পাঙ্ক বলে সেগুলো কেটে যাবে, কারণ কম্পাঙ্ক সবসময় সেম থাকে, তাই কম্পাঙ্ক কেটে গিয়ে কী হবে? ল্যামডা অফ কাচ ডিভাইডেড বাই ল্যামডা অফ জল। বোঝা গেছে? এবার যারা আমার সাথে সাথে এটা করতে পারলে তারা ভেরি গুড, খুব ভালো। আর যারা করতে পারলে না, আর যে এইটুকুনি 5 মিনিট 10 মিনিটের মধ্যে আমি যতটুকু বললাম, অনেক কথা বলে দিই, 5 মিনিট 10 মিনিট আমি প্রায় 2টো ক্লাসের কন্টেন্ট বলে দিলাম, সেই 5 মিনিট 10 মিনিটে তুমি এইগুলো মানে এবার তার জন্য এবার আমি যেরকমভাবে মনে আস্তে আস্তে আমি করলাম, মনে করে করলাম, তোমরাও সেরকম খাতায় প্র্যাকটিস করবে। ঠিক আছে? খাতায় প্র্যাকটিস করলে কি হবে? তোমরা এই ফর্মুলাগুলো সব মাথায় থেকে যাবে। ঠিক আছে? তো চলো এবার কিছু কোয়েশ্চেন করা যাক। তো ফার্স্ট অঙ্ক কি বলেছে? ফার্স্ট অঙ্ক দেখো বলছে 4500 অ্যামস্ট্রং বা আমস্ট্রং, 4500 আমস্ট্রং, এই যে সাইনটা দেওয়া আছে না, এর মাথায় শূন্য, এটাকে বলে আমস্ট্রং। মানে কি 4500 আমস্ট্রং মানে এইটা গুণ 10⁻⁻10, এটা গুণ 10 আমস্ট্রং থাকার মানে হচ্ছে 10⁻⁻10। এবার কি বলেছে? এটা মিটার। ঠিক আছে? 10⁻10 মিটার। ঠিক আছে? এরকম হয়। ঠিক আছে? 1 আমস্ট্রং মানে 10⁻10 মিটার। ঠিক বোঝা গেছে? এবার বলছে দেখো 4500 আমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো শূন্য মাধ্যম থেকে 15 প্রতিসরাঙ্ক, 15 বলছি কেন, সরি, ভাই সাহেব পড়ে গেল, 1.5 প্রতিসরাঙ্কের একটি কাচের স্ল্যাবে প্রবেশ করলো। ফলকটির ভিতরে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখ কত, কি সোজা। দেখো কাচের প্রতিসরাঙ্ক কত বলা হয়েছে? 1.5। প্রতিসরাঙ্ক কত বলা আছে? 1.5। ঠিক আছে? কাচের প্রতিসরাঙ্ক কত বলা হয়েছে? 1/1.5। এটাকে আমরা কি লিখতে পারি? আমি কিরমভাবে করতে পারি তুমি জানো? আমি এটা করতাম, আমরা কি জানি, আমি বারবার ফর্মুলাটাকে রিকল করতাম। আমার ওরকম সবসময় মনে রাখা আমার পক্ষে কঠিন, তার জন্য কি করতাম, আমরা কি জানি
মিউ ইজ ইকুয়াল টু মিউ অফ কাচ, এটা কাচ তাই তো, মিউ অফ কাচ ইজ ইকুয়াল টু কী হয় সি ডিভাইডেড বাই ভি, সি ডিভাইডেড বাই ভি, মিউ অফ কাচ ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ভি। হ্যাঁ, সি ডিভাইডেড বাই ভি মানে কি হচ্ছে, সি ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে কি মিউ অফ এটা কি বায়ু, ল্যামডা অফ বায়ু ডিভাইডেড বাই ল্যামডা অফ, মানে এখানে মিউ হতো নিউটা হতো, সেই নিউ নিউ তো কেটে যাবে, ল্যামডা অফ কাচ। ঠিক আছে, তো আমি এরমভাবে করতাম। তো এখানে দেখো আমাকে বায়ুটা বলে দিয়েছে, বায়ুতে কত বলেছে 4500 আমস্ট্রং, 4500 আমস্ট্রং। দেখো আমস্ট্রং এই ইউনিটটা রাখবো, ঠিক আছে, ইউনিট চেঞ্জ করবো না, আমি তোমাদেরকে বলার জন্য একটা ফ্যাক্ট হিসেবে বলে দিয়েছি। ঠিক আছে, এবার কি বলেছে 15.1.5, তাহলে ইজুকাল টু কী হচ্ছে, এখানে লিখবো এই বায়ুর জায়গায়, এই ল্যামডা বায়ুর জায়গায় কি লিখবো 4500 আমস্ট্রং, এর আমস্ট্রংটা লেখার দরকার নেই। আবার কি কাচ, ল্যামডা অফ কাচ চেয়েছে, ল্যামডা অফ কাচ তো চেয়েছে, কি বলেছে এখানে ফলকটির ভিতরে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে কি চেয়েছে ল্যামডা অফ কাচ, তাহলে ল্যামডা অফ কাচ ইজুকাল টু কী হচ্ছে, ল্যামডা অফ কাচ দেখো এখান থেকে যদি শূন্যটা এখানে যদি 10 করে দিই, 15 দিয়ে এটাকে কাটলে 3 15 45, 3 15 45, 10টা ওই দিয়ে চলে গেলে কত হচ্ছে 3000, তাহলে 3000 আমস্ট্রং, 3000 আমস্ট্রং। তাহলে কি হচ্ছে কাচের তরঙ্গ দৈর্ঘ্য কত হচ্ছে 3000 আমস্ট্রং। ঠিক আছে, বোঝা গেছে, বোঝা গেছে, ভালো অঙ্ক ছিল, ভালো অঙ্ক, সোজা অঙ্ক ছিল। এই দেখো এই অঙ্কটা খুব সোজা ছিল, তো খুবই সোজা ছিল, এই অঙ্ক করতেই মানুষ পারে না, এই অঙ্কই অনেকে পারে না। ঠিক আছে, এই অঙ্কই অনেকে পারে না, এইগুলো এত সোজা সোজা অঙ্ক 2 নাম্বার দেয়, 3 নাম্বারেরও এই অঙ্ক থাকতে পারে, বুঝতে পেরেছো? আমি যে PYQ সিরিজ করছি তার মধ্যে তোমাকে দেখাবো ভাই সাহেব কি সোজা সোজা অঙ্ক 2 নাম্বারে দিয়েছে, 3 নাম্বারে দিয়েছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তো চলো এবার নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি প্রিজমের, দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। আমরা দেখো মানে কথাটা পড়বো আর আঁকবো। প্রধান ছেদ মানে কোনটা বলেছি, ওই যেটাকে পুরো এই প্রিজমটাকে যে পুরো ছেদ করে, মানে পুরো লম্বভাবে ছেদ করে, তাকে বলা হয় প্রধান ছেদ, বা এই ফ্রন্ট এই পার্টটাকে প্রধান ছেদ বলা হয়। কি বলেছে, প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি প্রত্যেকটা বাহু সমান, আর প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে কি প্রত্যেকটা কোণও সমান, আর প্রত্যেকটা কোণ সমান মানে কত হয়, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত হয় 60 ডিগ্রি হয়। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে, বা যেটাকে বলে প্রতিসারক কোণ ইজ ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি, প্রতিসারক কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। এখান থেকে আমরা একটা ইনফরমেশন পেলাম, সেটা লিখে নিলাম। তারপর কি বলেছে, ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হলে চ্যুতিকোণ কত? কি বলছে, একটি কোণ থেকে যখন ঢুকছে, এই কোণটা থেকে যখন ঢুকছে তার মান হচ্ছে গিয়ে কত 30 ডিগ্রি। তা এই কোণটা মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, বা যেটাকে বলা হয় আপাতন কোণের মান কত বলা হয়েছে 30 ডিগ্রি। ঠিক আছে, আবার যখন এটা হচ্ছে, কি বলার নাম আমাদের রিফ্র্যাকশন হচ্ছে, বা বাংলায় বলে প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণ হওয়ার পরে যখন বেরোচ্ছে এখান থেকে বেরোচ্ছে, তখন এই কোণটার মান কত হচ্ছে, যখন বেরোচ্ছে মানে নির্গত কোণটার, এই নির্গত কোণটার মান কত হচ্ছে, কত বলেছে এখানে 45 ডিগ্রি, নির্গত কোণটার মান কত বলেছে 45 ডিগ্রি। হ্যাঁ, মানে এইটা হচ্ছে কি এটাকে আই বলি, তো আমরা এটাকে I1 বলি, আর এটাকে কি বলি I2, এবার আমরা কি জানি, ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, I1 প্লাস I2 মাইনাস A জানি আমরা, ডেল্টা ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে বলা হয় কৌণিক চ্যুতি, ডেল্টাকে কি বলা হয় কৌণিক চ্যুতি। তাহলে কৌণিক চ্যুতি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, I1 এর মান কত 30 ডিগ্রি প্লাস I1 এর মান 30 ডিগ্রি প্লাস I2 এর মান 45 ডিগ্রি মাইনাস কত এর মান কত 60 ডিগ্রি, তাহলে 30 প্লাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, 75 মাইনাস 60 কত হচ্ছে 15 ডিগ্রি, ইজ ইকুয়াল টু কত হচ্ছে 15 ডিগ্রি। বোঝা গেছে, কৌণিক চ্যুতি ইজ ইকুয়াল টু তাহলে কত 15 ডিগ্রি। এটাকে তোমরা একটু ভালো ভাষায় লিখতে পারো, প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, তাই এর প্রতিসারক কোণ, তাই এটা নাম্বার লিখতে পারো, এখানে লেখা আছে, আমি ওটা পড়ে দিচ্ছি। প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, তাই প্রতিসারক কোণ A ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাই প্রতিসারক কোণ A ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে,
প্রশ্নানুসারে I1 ইজ ইকুয়াল টু, আমি তোমাকে ভিজুয়ালাইজেশনটা করিয়ে দিলাম, এবার লেখার কাজটা তোমার, ঠিক আছে? এখানে যা যা দেখতে পাচ্ছ তাই যা শুধু লিখবে। কি লিখছে? প্রশ্নানুসারে I1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি ও I2 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। প্রশ্নানুসারে I1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি ও I2 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, বা I1 আর I2 এখানে যে এরকমভাবে বলা আছে, এখানে কি করবে? I1 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আপাতন কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, আর লিখবে নির্গত কোণ ইজ ইকুয়াল টু লিখবে I2 ইজ ইকুয়াল টু কত? 45 ডিগ্রি, ঠিক আছে? আর এর মান তো পেয়ে গেছে। তারপর লিখবে সুতরাং চ্যুতিকোণ বা কৌণিক চ্যুতি ইজ ইকুয়াল টু কত? কৌণিক চ্যুতি ইজ ইকুয়াল টু, কৌণিক চ্যুতি লেখার পরে লিখবে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। তারপর এখান থেকে তোমরা সব কিছু বের করে নিতে পারবে। বোঝা গেছে? এবার আমি আরেকটা অঙ্ক দিই, এটা আমি নিজে থেকে বানাচ্ছি। কি বানাচ্ছি? আমার মাথায় খুঁজে দেখো, তোমাকে বলে দিলাম এটা একটা প্রিজম, এই প্রিজমের প্রতিসরাঙ্ক হচ্ছে গিয়ে মিউ ইজ ইকুয়াল টু 3/2, বা যেটাকে বলে 1.5। প্রিজমের প্রতিসরাঙ্ক কত বলেছি? 3/2/1.5, ঠিক আছে? এটা বললাম। তারপরে বলে দিলাম আর কি, এর মান 60 ডিগ্রি। আর এটাকে বলছি না যে এর মান কত, সেটা আমি বলছি না, ঠিক আছে? এর মান আমি বলছি না। এটা ভেবে না একটা বিষমবাহু ত্রিভুজ, বা এটা একটা কিছু একটা, মানে এটা এরকম সমান নয়, এটা সমদ্বিবাহু ত্রিভুজ না, সমান বাহু বা সমবাহু ত্রিভুজ নয়, এটা সমবাহু ত্রিভুজ নয়। আমি বলে দিলাম কি, আমি শুধু তোমাকে কী কী ইনফরমেশান দিলাম শোনো। আমি তোমাকে কোশ্চেনটা বলছি। কোশ্চেনটা কী বলছি? একটি কি বলছি কোশ্চেনটা আমি তোমাকে বলছি, তোমার কোশ্চেনটা আগে লিখে নাও। কোশ্চেনটা লেখো, একটি প্রিজমের প্রধান ছেদ একটি বিষমবাহু ত্রিভুজ, একটি বিষমবাহু ত্রিভুজ, বা এটা কি বিষম স্পেলিং হয় নাকি এটা হয় আমি জানি না, ঠিক এটা হয় মেবি আমি জানি না, তোমরা একটু স্পেলিংটা দেখে নিও। বিষমবাহু ত্রিভুজ মানে একটা বাহু সেম নয়, কোনো বাহুই সেম নয়, ঠিক আছে? কি বললাম? একটি প্রিজমের প্রধান ছেদ একটি বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? ওই প্রিজমের একটি প্রতিসারক তলে, লেখো কোশ্চেনটা লেখো, কিন্তু আমি লিখছি না, আমি তোমাদের শুধু পড়িয়ে দেবো। ওই প্রিজমের প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আলোতে একটি আলোক রশ্মি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হলে এবং প্রিজমের কাচের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু কত? 3/2, বা 3/2 ইজ ইকুয়াল টু 1.5। প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু 1.5ও লিখতে পারো, প্রতিসরাঙ্ক কি লিখতে পারো? 1.5 হলে প্রিজমটির কৌণিক চ্যুতি লেখো, ঠিক আছে? এটা একটা ভালো অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে? এটা একটু ভালো লেভেলের অঙ্ক। তো এবারে কি করবো আমরা? দেখো, আমরা এই প্রথম আঁকাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে আঁকাটাও ইম্পর্টেন্ট। এবার এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটা সি, এটা ডি, ঠিক আছে? আর এই যে কি বলে, এই প্রিজমটার নাম দিলাম পি কিউ আর, ঠিক আছে? প্রিজমটার নাম দিলাম পি কিউ আর। এবার লিখবো যে প্রশ্নানুসারে কি বলা আছে। এরকমভাবে তোমরা পরীক্ষা যদি এই অঙ্কটা দেয়, এই অঙ্কটা ভালো অঙ্ক, ঠিক আছে? আমি একটু বেশি ডেপথে কেন পড়াচ্ছি, পরীক্ষা একটু কঠিনও আসতে পারে, ঠিক আছে? এটাই দেখো বলে দিচ্ছি। প্রশ্নানুসারে লিখবে, প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে আপাতন কোণ I1 ইজ ইকুয়াল টু, প্রশ্নানুসারে আপাতন কোণ I1 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 30 ডিগ্রি। আপাতন কোণ I1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এবং এর নাম কি? এই কোণটার নাম নির্গত রশ্মির কোণ I2 ইজ ইকুয়াল টু কত বলা আছে? 45 ডিগ্রি, এবং
আর কি বলা আছে, ও কাচের প্রতিসরাঙ্ক, ও কাচের প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু কত 3/2 বলেছে, বা যেটাকে আমরা 1.5 লিখতে পারি, 3/2 বা 1.5। ঠিক আছে, এবার আমাদের কাছে চেয়েছে হচ্ছে কি চেয়েছে, আমাদের কাছে চেয়েছে আমাদের কাছে চেয়েছে কৌণিক চ্যুতি কত। ঠিক আছে, আমাদের কাছে কি চেয়েছে, কৌণিক চ্যুতি। এবার দেখো কি বলবো, ধরি, দেখো এটা ইম্পর্টেন্ট, এই লাইনটা লিখবো, ধরি প্রিজমের কৌণিক চ্যুতি, প্রিজমের কৌণিক চ্যুতি ইজ ইকুয়াল টু ডেল্টা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ডেল্টা। ঠিক আছে, তারপরে কি লিখবো, এবং প্রিজমের কৌণিক চ্যুতি ইজ ইকুয়াল টু ডেল্টা, এবং বি বিন্দুতে প্রিজমের বি বিন্দুতে এ বি তল বল, লেখো, লিখতে পারো এটা, পিকিউ তলের বি বিন্দুতে, পিকিউ তলের, এটা এরকম লেখো, তাহলে এটা ভালো ভাষা একটু শোনাচ্ছি। কি লিখবো, পিকিউ তলের বি বিন্দুতে পিকিউ তলের বি বিন্দুতে আপাতন প্রতিসরণ কোণ ইজুকাল টু R1 ধরলাম, মানে এই কোণটার কথা বলছি, এই কোণটা কত ধরলাম, R1। ঠিক আছে, আবার লিখবো PR তলের সি বিন্দুতে প্রতিসরণ কোণ লিখবো না, সি বিন্দুতে আপাতন কোণ কত ধরবো, আপাতন কোণ ইজুকাল টু ধরলাম R2, আপাতন কোণ ইজুকাল টু কত ধরলাম, R2। ঠিক আছে, আপাতন কোণ ইজুকাল টু কত ধরলাম, R2। ঠিক, এবার কি করছি দেখো, এবার একটু মজাদার জিনিসপত্র আসছে। দেখো আমি এখন কি করার চেষ্টা করছি, তোমাদেরকে একটু নিয়ে আমার মানে ভিশনটা একটু তোমাদেরকে বলি। আমি করার চেষ্টা করছি, আমি এই দুটো পয়েন্টে, একটা বি পয়েন্ট আর একটা সি পয়েন্ট, বি পয়েন্ট আর একটা সি পয়েন্টে, একবার বি পয়েন্টে আর একবার সি পয়েন্টে আমি কি করব, স্নেলের সূত্রটা লাগাবো, সেখান থেকে আমি R1 আর R2 মান পাবো, তারপরে কি করব, ডেল্টা ইজ ইকুয়াল টু কি করব, I1 প্লাস I2, তারপরে কি মাইনাস এ হয়, I1 প্লাস I2 মাইনাস এ হয়। এবার এ ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, তাহলে কি করব, সেখান থেকে R1 প্লাস R2 মাইনাস এ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, তাহলে আমাদের এখন কি লাগবে, R1 আর R2 মান লাগবে। ঠিক আছে, তো তাহলে তাহলে কি করি, এ বিন্দুতে, এবার কি করি, অঙ্ক একটু ভালো লেভেলের অঙ্ক হয়ে গেছে। বি বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই, সূত্র প্রয়োগ করে পাই, কি দেখো এখানে কি হবে, সাইন অফ 30 ডিগ্রি, কারণ I1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে কি লিখবো, সাইন অফ 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন অফ কত R1 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু মিউ। তাহলে মিউ এর মান কত বলা আছে, 3/2, মিউ এর মান কত বলা আছে, 3/2। তাহলে এবার কি করব, এটাকে আমি মুছে দিচ্ছি, এই যে এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কি করব, সাইন 30 ডিগ্রির মান কত তোমাদেরকে শিখিয়েছিলাম আগের দিন। ঠিক আছে, তোমরা যদি এখনো কেউ যদি না জানেন, জেনে থাকো সাইন 30 ডিগ্রির মান কি করবে হচ্ছে গিয়ে, তোমরা যতদিন ট্রিগোনোমেট্রি পড়ে নেবে ততদিন তোমাদের সাইন 30 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, 45 ডিগ্রি,
60 ডিগ্রি সব মান মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাই অত চাপ নেব না। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে 1 বাই সাইন আর ইজুয়াল টু কত হচ্ছে 3/2, হ্যাঁ? তাহলে এই হাফ কেটে গেল। তাহলে সাইন আর এর মান কত হচ্ছে, সাইন R1 এর মান কত হচ্ছে 1/3, কত হচ্ছে 1/3, 1/3 হচ্ছে। এখানে কত মান দেওয়া উচিত, মিউ এর মানটা এখানে ভালো একটা মান আসছে না, তার জন্য মিউ এর মানটা কত দেওয়া উচিত 1/2 যদি হয়, মিউ এর মান 1 দিলে হয়ে যাবে, মিউ এর মান যদি 2 দিই, √3/2 যদি দিই হয়ে যাবে, তাহলে কত আসবে √3/2 দেওয়া যাবে না। দাঁড়াও একবার এটা আমি একটু ক্যালকুলেশন করে নিই, 1.15 এখানে, তাহলে এটা হচ্ছে 5/4, 5/4 দিলে 3/2 না, এটাও ভালো আসছে না। ঠিক আছে অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা 45 ডিগ্রি আছে তো, √2, ঠিক আছে, ছাড়ো, ঠিক আছে, অত চাপ নিই না। আমি কেন চাপ নিচ্ছি বলো তো, আমি এটা কি ভাবছিলাম বলো তো, ক্যালকুলেশনটা খুব খারাপ আসছে তার জন্য। তাহলে দেখো সাইন R1 এর মান কত আসছে, এইটা 1/3, তাহলে R1 ইজুয়াল টু আমি শিখিয়েছিলাম যে সাইন ইনভার্স হয়ে যায়, সাইন ইনভার্স 1/3 এটা হয়, ঠিক আছে? সাইন ইনভার্স 1/3। এবার বি বিন্দুতে করলাম, তাহলে দেখো R1 এর মান চলে এসছে, এবার আমাদের কি চাই, R2 মান চাই। এবার কি চাই, R2 মান চাই। তোমরা এইটাকে দেখে ভয় পাবে না, ঠিক আছে? এটাকে তুমি ভালো একটা ভাবতে পারো, কিরকম √3/2 যদি দেখো, আমি যদি চাই এটাকে √3/2 যদি আনতে হয়, তাহলে এটাকে কি করব, সাইন R ইজুয়াল টু সাইন ইজুয়াল টু 2/√3 আসছে, তাহলে এটা ইজুয়াল টু সাইন 1/r ইজুয়াল টু আসছে 2/√3, ঠিক আছে? তাহলে এটাকে 4 করে দিই। হ্যাঁ দেখো ভালো ভ্যালু একটা পেয়েছি, কী করবো এটার ভ্যালু করে দিচ্ছি 4/√3, ঠিক আছে? মিউ এর ভ্যালু কত দিয়েছে 4/√3, ঠিক আছে? তাহলে এবার দেখো ক্যালকুলেশনটা একটু ভালো হয়ে যাবে। তোমাদের ক্যালকুলেশনটা একটু গন্ডগোল আসছিলো বলে তোমাদের ওই দিকে একটু মাথাটা চলে যাবে, তার জন্য আমি কি করছি, এটাকে বদলে দিচ্ছি। কী করবো, মিউ ইজুয়াল টু 4/√3, ঠিক আছে? সাইন 1 কোথায় চলে এলো, ওকে ঠিক আছে, 2√3/4, ভাই সাহেব এটা ছোটো হয়ে যাচ্ছে, মিউ ইজুয়াল টু 4/√3, তাও আসছে না, সাইন এটা বড়ো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই কি করা উচিত, ঠিক আছে ছাড়ো, তোমরা তো চাপ নিও না, 3/2 থাক, এটা 3/2 থাক। আমি তোমাদেরকে অঙ্কটায় করে ঠরে নিই, তারপরে দেখছি, তারপরে তোমাদেরকে আমি বলে দেবো, অত চাপ নিও না। এই দুই কেটে গেল, সাইন আর এর ভ্যালু কত আসছে, সাইন R1 এর ভ্যালু আসছে 1/3, তাহলে R1 ইজুয়াল টু কত আসছে, সাইন ইনভার্স 1/3, সাইন ইনভার্স 1/3 আসছে। এবার শোনো গল্প, তাহলে R1 এর ভ্যালু পেয়ে গেলাম। সেম পদ্ধতিতে আমরা সি বিন্দুতে লাগাবো, সি বিন্দুতে এটা করবো। দেখো কি করছি, সি বিন্দুতে কি করছি, এটা লিখবো, সি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, লিখবো সি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। তারপর কি লিখবো, সাইন অফ R2 ডিভাইডেড বাই সাইন কত আছে এখানে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ইজুগাল টু কত বলেছে, ইজুগাল টু দেখো এখানে মিউ আছে, তো এখানে মিউ আছে, কিন্তু আমি তোমাকে কি বলেছিলাম, যে মাধ্যম থেকে যে মাধ্যমে যাচ্ছে, যখন আমরা এটা করব তখন আমরা কি করি, যে মাধ্যমে যাচ্ছে তার প্রতিসরাঙ্ক, এটা বায়ু মাধ্যম, তাহলে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্কটা আগে লিখবো, তারপর যে মাধ্যম থেকে আসছে তার প্রতিসরাঙ্ক, তার জন্য এটা কি হলো, এটা বোঝা গেছে কি করলাম, বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? এইখানটায় কি করছিলাম, দেখো এখানটায় কোন মাধ্যম থেকে আসছে, বায়ু মাধ্যম থেকে আসছে, তো তাহলে ওটা নিচে হবে 1 হবে, এখানে 1 হবে, তাই 1 লিখে কোনো লাভ নেই, তাই এখানে 3/2 লিখেছি। আর এটা কি হলো বুঝতে পেরেছো? তাহলে এখানে কত হচ্ছে, এটা কোন মাধ্যম থেকে আসছে, বায়ু মাধ্যম থেকে আসছে, তাই ওপরে 1 ডিভাইডেড বাই যে মাধ্যমে যাচ্ছে, কোন মাধ্যমে যাচ্ছে, বায়ু মাধ্যমে যাচ্ছে, তাই তার প্রতিসরাঙ্ক কত 1 হয়।
আর যে মাধ্যম থেকে যাচ্ছে তার প্রতিসরাঙ্ক কত 3/2 এখানে বলা আছে, তাহলে কত তো এত। তাহলে এখানটা এটাকে কি লিখতে পারি, এটাকে 2/3 লিখতে পারি। হ্যাঁ, তাহলে এবার দেখো সাইন 45 ডিগ্রির মান কত হয়, সাইন r2 ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2, কত হয় √2/1 ইজ ইকুয়াল টু 2/3। দেখো এই √2 কেটে গেল, তাহলে কত আসছে সাইন r2 ইজ ইকুয়াল টু √3, এই √2 কত আসছে √2 ডিভাইডেড বাই 3, ঠিক আছে √2 ডিভাইডেড বাই 3 আসছে। তাহলে এবার সাইন r এর ভ্যালু কত আসছে, সাইন r এর ভ্যালু কত আসছে, সাইন r ইজ ইকুয়াল টু এই r2 ইজ ইকুয়াল টু কত আসছে, সাইন ইনভার্স কত আসছে √2/3। এই ভ্যালুটাকে নিয়ে তুমি চাপ নেবে না, তোমাদের যদি এই অঙ্কটা পরীক্ষায় আসে তাহলে 45 ডিগ্রি আসতে পারে, 30 ডিগ্রি আসতে পারে, ঠিক আছে। এবার কি আছে দেখো 45 ডিগ্রি আসতে পারে, 30 ডিগ্রি আসতে পারে, 0 ডিগ্রিও আসতে পারে, ঠিক আছে, তাই কোনো চাপ নেবে না। এবার আমরা শুধু এখানে r2 আর r1 পেয়ে গেছি, এবার শুধু ভ্যালু বসাবো। দেখো i1 এর ভ্যালু কত আছে 30 আর i2 এর ভ্যালু i2 এর ভ্যালু কত 45, তাহলে দুটোকে যোগ করলে 75 হয়, 75 মাইনাস এই দুটোর ভ্যালু শুধু বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বোঝা গেছে? তোমরা কেউ যদি চাও এই দুটোর ভ্যালুটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করতে পারো, তাই অত চাপ নিয়ে লাভ নেই। এটা ধরো যে এই দুটোর ভ্যালু কিছু এলো, ঠিক আছে, অত চাপ নেবে না, কত আসছে কি হচ্ছে অত চাপ নেওয়ার দরকার নেই, কিছু না কিছু তো আসবেই, ঠিক, সেটা আমরা নিয়ে নেবো, ঠিক আছে। যদি আসতে পারে ধরো যে 15 ডিগ্রি এলো একটা, আর একটা 30 ডিগ্রি এলো, 15 ডিগ্রি এলো একটা, আর একটা 30 ডিগ্রি এলো, ঠিক এলে ধরো যে তাহলে এখানে কত হয়ে যাবে, তাহলে ওটা কত হয়ে যাবে, তাহলে 45, এখানে 45 30 ডিগ্রি, ডেল্টা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 30 ডিগ্রি, ঠিক আছে। আমি সাপোজ বলছি এটার ভ্যালু এলো 30 ডিগ্রি আর এটার ভ্যালু এলো 15 ডিগ্রি, তাহলে এরকম করে নেবে, ঠিক আছে। অঙ্কটা কিন্তু খুব ভালো ছিল, কেন আমাদের দু জায়গায় স্নেলস ল বা স্নেলের সূত্রটা আমাকে প্রয়োগ করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে অঙ্কটা খুব ভালো ছিল, ঠিক বোঝা গেছে। এবার কি করব, এবার আরেকটা আরেকটা কোয়েশ্চেন করে তারপরে আমরা লেন্স পড়বো, আজ একটু বেশি এই অঙ্কটা করতে গিয়ে একটু বেশি সময় চলে গেল, কিন্তু যারা একটু পড়াশোনা করে তাদের খুব ভালো লেগেছে, ঠিক আছে। এবার কি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, দাঁড়াও আমি একটু কোয়েশ্চেনটা খুঁজে নিই। নেক্সট কোয়েশ্চেন কই গেল ভাই, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে প্রতিসরণের ক্ষেত্রে কোন চুটি, এটা তো পড়িয়েছি, হ্যাঁ লেখো এইখানে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, কি কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত। কোনো আলোকরশ্মি কি বলেছে, এই কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপরে লম্বভাবে আপতিত হলে, কি বলেছে লম্বভাবে যদি আপতিত হয় তাহলে এর চ্যুতিকোণ কত। লম্বভাবে আপতিত হোক আর যাইভাবেই আপতিত হোক, ওটা কি হয় চ্যুতিকোণ সবসময় কি হয় 0 হয়, বা কৌণিক চ্যুতি কত হয় সবসময় 0 হয়, বোঝা গেছে। তাহলে অ্যান্সার কত হবে 0 ডিগ্রি, ঠিক। এটা একটা এমসিকিউ ছিল, এটার অ্যান্সার কত হলো তাহলে 0 ডিগ্রি, ঠিক। এবার আমরা কি পড়বো, হচ্ছে গিয়ে লেন্স। কার সম্বন্ধে পড়বো, লেন্সের সম্বন্ধে পড়বো, ঠিক আছে। লেন্স দাদা কিরকম দেখতে হয় আর কি প্রকার হয়, আগে সেগুলো একটু বলি। দেখো লেন্সের একটা ডেফিনেশন আছে, কি লেন্সের ডেফিনেশন এই বইতে আছে, কি দুটি গলীয় তল অথবা একটি গলীয় তল ও একটি সমতল দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। কি বলছে ওইসব ডেফিনেশন ছেড়ে দাও। দেখো আমরা ওই যে গলীয় তল দিয়ে দর্পণ তৈরি করেছিলাম, মনে আছে গলীয় দর্পণ তৈরি করেছিলাম, কী দিয়ে তৈরি হচ্ছে, দুটো গোলক থেকে। এবার আমরা দুটো গোলকের ছাঁচ নিয়ে নেবো, ছাঁচ নিয়ে নেবো। এবার ছাঁচটা নিয়ে কি করছি, এটা একটা ছাঁচ আছে, আরেকটা কি, এটাকে ওভারল্যাপ করাবো, দুটোকে কি করবো ওভারল্যাপ করাচ্ছি, ঠিক আছে। এই ওভারল্যাপ করালাম। এবার এই ওভারল্যাপিং এরিয়াটা সেই ওভারল্যাপিং এরিয়াটাকে দিয়ে কি করলাম, ওভারল্যাপিং এরিয়াটার মধ্যে আমরা যে গরম কাঁচ হয় না, গরম কাঁচ এটার মধ্যে ঢেলে দিলাম, এটার মধ্যে কি করলাম গরম কাঁচ ঢেলে দিলাম। তাহলে কিরকম একটা জিনিসপত্র তৈরি হবে, তাহলে কিরকম জিনিস তৈরি হবে, এরকম একটা জিনিস তৈরি হবে। হ্যাঁ, এটার ভিতরে কাঁচ থাকবে, আমি কাঁচটা এরকম কালি নষ্ট করছি না, কাঁচ বানাতে গিয়ে এরকম কালি নষ্ট করছি না,
ঠিক আছে। এটাকে কি বলা হয়? লেন্স। এটাকে কি বলা হয়? লেন্স। আর এই লেন্সটার নাম কি? এই লেন্সটার নাম হচ্ছে কি উত্তল লেন্স। উত্তল লেন্স, ঠিক আছে। এটাকে কি বলা হয়? উত্তল লেন্স। দুটো পাতি যখন এরকম থাকে, মানে এরকম বেঁকা থাকবে, এরকম থাকে, বা যেটাকে দেখো সাইড দিয়ে দেখলে একটু চোখের মতন দেখতে হয়, এটাকে কি বলা হয়? উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। কি বলা হয়? কনভেক্স লেন্স। আরেকটা এটার ভালোবাসায় আরেকটা কথাও বলা হয়, এটাকে বলা হয় অভিসারী লেন্স। কি বলা হয়? বা কি বলা হয়? অভিসারী লেন্স। অভিসারী লেন্স, ঠিক আছে। হ্যাঁ, আর উত্তল দর্পণ উত্তল লেন্স যখন আছে, তাহলে কি অবতল লেন্সও থাকবে। উত্তল লেন্স যখন আছে তখন অবতল লেন্সও থাকবে। অবতল লেন্স কীভাবে তৈরি হয় দেখো, আমি এই গোলকটাকে নিচ্ছি, আমি আরেকটা এখানে গোলক বানাচ্ছি, ঠিক আছে। অবতল লেন্স কীভাবে তৈরি হয় দেখো, আরেকটা এরকম গোলক করলাম, ঠিক আছে, আরেকটা এরকম গোলক আঁকলাম। এবার এই দুটোর মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, তার এইখান থেকে একটা কি বলে, একটা তল বসালাম, এইখানে একটা তল বসালাম, বসিয়ে কি করব, এর ভিতরে আমরা ঢেলে দেবো। এর ভিতরে কি কাঁচ ওই গলা কাঁচ ঢেলে দেবো, ঠিক আছে। গলে যাওয়ার যে কাঁচ হয় সেই কাঁচ ঢেলে দেবো। তাহলে কি তৈরি হবে? একটা অবতল দর্পণ। সেটা কি এরকম দেখতে হবে? এরকম দেখতে হবে। কি খারাপ এঁকেছি আমি, একটু ভালো করে আঁকি। বোঝা গেছে এটা কি বলা হয়? অবতল দর্পণ। কি অবতল দর্পণ না, অবতল লেন্স। কি বলা হয়? অবতল লেন্স, ঠিক আছে, বোঝা গেছে। অবতল লেন্স বলা হয়। এটাকে আরেকটা কি বলা হয়? এটাকে বলা হয় অপসারী লেন্স। কি বলা হয়? অপসারী লেন্স। অপসারী লেন্স, ঠিক আছে, বোঝা গেছে। কি বলা হয় এটাকে? অপসারী লেন্স। এবার এরকম যেরকম এটা হচ্ছে কি বেসিক যে লেন্সগুলো হয় তাকে এই দুটো লেন্স বলে, ঠিক আছে। এই যে বেসিক যে লেন্স হয়, প্রথম এই দুটো হচ্ছে বেসিক লেন্স, ঠিক আছে। এবার এই দুটোর দেখে আরও লেন্স তৈরি করা যায়, সেগুলো কীরকম হয়, কীরকমভাবে তৈরি হয় তোমাদেরকে দেখালাম, মজা পেয়েছো এটা দেখে। এবার কিরকমভাবে লেন্স তৈরি হয় দেখো, যদি একটা উত্তল, দেখো হাফ পার্ট, এটার হাফ পার্ট তো ইয়ের মধ্যে আছে না, এটার হাফ পার্ট তো আমাদের এমনি লেন্স, তাই না, এরকম এটাকে যদি হাফ করি, ঠিক আছে। একটা ভাগকে ধরো যে এখানে নিলাম, একটা ভাগকে এরকম নিলাম, নিয়ে একটা এই পার্টটা পুরো সোজা টেনে দিলাম, মানে একটা সমতল নিলাম আর একটা এই উত্তল লেন্সের হাফ নিলাম, ঠিক আছে। তখন এটাকে কি বলা হয়? প্লেনো কনভেক্স লেন্স। কি বলা হয়? বা কনভেক্সো প্লেনো লেন্স, ঠিক আছে। এটা কি বলা হয়? প্লেনো কনভেক্স লেন্স, ঠিক আছে। এটা কি বলা হয়? প্লেনো কনভেক্স লেন্স। এটাকে বাংলায় কি বলা হয় দাদা? বাংলায় বলা হয় এটাকে উভয় তলই উত্তল লেন্স। বাংলায় বলা হয় এটাকে ভাইসাব উচ্চারণ করতে হচ্ছে, সমতল উতল। এটাকে কি প্রনাউন্স করে আমি জানি না। সমতল উতল। প্লিজ আমি যদি প্রনাউন্স একটু ভুল করি প্লিজ মাফ করে দাও। এটা কি বলা হয়? সমতল উতল, ঠিক আছে। সমতল উতল কি বলা হয়? সমতল উতল লেন্স, ঠিক আছে। এটা কি বলা হয়? সমতল উতল লেন্স। এটা খাতায় লিখে নাও। এবার দেখো, এটা একটা হলো। যদি আমরা এটাকে আঁকি, মানে দুটো যদি উত্তল লেন্স থাকে, এটাকে আরেকটাও নাম হয়, এটাকে কি বলা হয়? উভতল লেন্স। কি বলা হয় এটাকে? উভতল লেন্স। এটাকে কি বলা হয়? উভতল লেন্স, ঠিক আছে, বোঝা গেছে। আরেকটা কি হয়, ধরো যে আমি হাফ নিলাম হচ্ছে কি উত্তল লেন্স, এটা ধরো যে হাফ উত্তল লেন্স নিলাম, আর নিলাম হাফ এই অবতল লেন্সের কোন পার্টটা নিচ্ছি? এই পার্টটাই নিচ্ছি, ঠিক আছে, কোন এই ডান দিকের পার্টটা। তাহলে নিলে কি হবে? এরকম একটা নিলাম, আর একটা এই ডান দিকের পার্টটা নিচ্ছি, তার জন্য কিরকম দেখতে হবে? বোঝা গেছে কিরকম দেখতে হচ্ছে। হ্যাঁ, এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে, এটাকে কি বলা হয় দাদা? আমিও ভুলে গেছি। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে কি বলা হয়?
অবতল উতল, অবতল উতল, অবতল উতল, উতল, অবতল লয়কার, অবতল উতল লেন্স কি বলা হয়? অবতল উতল লেন্স। বোঝা গেছে? বোঝা গেছে এটাই কি বলা হয়? অবতল উতল লেন্স। দেখো এবার উত্তল লেন্স দিয়ে যে আমরা এরকম 3 রকমের লেন্স বানালাম, অবতল লেন্স দিয়েও সেরকম এরকম 3 রকমের লেন্স বানানো যায়। একটা হচ্ছে গিয়ে এই যে যেটা দুদিকেই ইয়ে হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় এটাকে এটা বলা হয় উতলা বোতল, উতলা বোতল, উতলা বোতল। ভাই সাহেব এটা বলতে আমার তো দাঁত ভেঙে যাচ্ছে। উতলা বোতল, ঠিক আছে, এটা কি বলা হয়? উতলা বোতল, বা ইংলিশে কি বলা হয়? কি বলা হয়? প্লেনো কনভেক্স হয় একটা, একটা কনভেক্স, হ্যাঁ ভুলে গেছি, মানে বোথ এরকম কিছু একটা বলে, জানি না, ভুলে গেছি ইংলিশে কি বলা হয়। এটাকে প্লেনো কনভেক্স বলা হয়, আর এটাকে বলে কনভেক্সো কনকেভ লেন্স। মানে কনভেক্সো কনকেভ লেন্স কোনটাকে বলা হয়? এটাকে, ঠিক আছে। আরটা কি বলা হয়? এটাকে কি বলা হয় ইংলিশে? আর এটাকে বলা হয় কনভেক্স লেন্স। হ্যাঁ কিছু একটা বলে, ছেড়ে দাও, সময় নষ্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে। এটাই কি বলা হয়? উতলা বোতল। আর এরকম যদি থাকে, একটা অবতল হয় আরেকটা কি, আরেকটা প্লেন হয়, তাহলে সেটাকে কি বলা হয়? প্লেনো কনকেভ লেন্স, বা যেটাকে কি বলা হয় বাংলায় কি বলা হয়? কি বলা হয়? সমতলা বোতল। এটা লিখছি কেন আমি? সমতলা বোতল বলা হয়। আর যদি দুটোই ইয়ে হয় সেটা কি বলা হয়? উভতল, এটা বলে দিলাম। আর যদি একটা দিকে উত্তল থাকে একটা দিকে অবতল থাকে, সেটাকে কি বলা হয়? এটার একটা নাম উতলা বোতল। কি বলা হয়? উতলা বোতল। ভাই সাহেব এটাকে বলা হয়, এটাকে বলা হয় উভা বোতল। ভাই সাহেব ঠিক আছে, তুমি ছেড়ে দাও কত নাম, আমি তোমাকে বলে দিচ্ছি। এরকম লেন্স টেন্স হয়, ঠিক আছে। আরেকটা লেন্স এটা কি এরকম দেখতে হতে পারে, যে এটা প্লেনো কনভেক্স লেন্স কি এরকম দেখতে হতে পারে। আর কি এটা হয়, ঠিক আছে। এরকম 6 রকমের লেন্স হয়, কোনো চাপ নেওয়ার দরকার নেই, এগুলোর নামটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তুমি শুধু এই দুটো মনে রাখলেই হবে, এটা আর এটা মনে রাখলেই হবে। এটা চাইলে মনে রাখবে, না চাইলে মনে রাখবে না, এটাও চাইলে মনে রাখতে পারবে। দাদা তুমি তো সবই নাম দিলে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, বোঝা গেছে লেন্স ক প্রকারের হয় ও কী কী। ভাই সাহেব আমরা যেন অ্যানিমেল কিংডম পড়ছি, কত বড় বড় ডগের নাম, যেন লাইফ সায়েন্স পড়ছি। লাইফ সায়েন্সেই একমাত্র এরকম খারাপ নাম হয়। আর ইংলিশের নামগুলো তো উচ্চারণ করা যায়, বাংলার নামগুলো উচ্চারণই করতে পারছি না আমি। যদিও এটা আমার দোষ, আমি উচ্চারণ করতে পারছি না খুব। শুড বি শেমফুল, বাট ইটস ওকে। আমি পরের দিন এগুলো কথাটা প্র্যাকটিস করে আসবো, ঠিক আছে। এবার ওইগুলো দেখলাম। এবার ওই লেন্সে যেরকম আমরা দর্পণের মেরু পড়েছিলাম, মেরু কাকে বলে, তারপরে কি পড়েছিলাম, মেরু কাকে বলে পড়েছিলাম, বক্রতা কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, সব পড়েছিলাম। এবার আমরা লেন্সেরও সেই সেম কাজকর্মগুলো, তারপর ফোকাস কাকে বলে, সেগুলো পড়েছিলাম। এবার লেন্সেরও সেম কাজগুলো করব, ঠিক আছে। এবার ওই লেন্স তো আমরা আঁকলাম। এবার লেন্সের সম্বন্ধে ওই যেগুলো কিছু সম্পর্কিত কিছু সংজ্ঞা হয়, সেগুলো করবো, ঠিক আছে। দেখো এটা একটা লেন্স, উত্তল লেন্স, এটা কি বলা হয়? উত্তল লেন্স। এবার এই উত্তল লেন্সটা যে দুটো গোলক দিয়ে তৈরি হয়, একটা এরকম গোলক দিয়ে তৈরি হয়, বারবার তোমরা আঁকতে পারো। একটা এরকম একটা গোলক দিয়ে তৈরি হয়, আর এটা এরকম একটা গোলক দিয়ে তৈরি হয়। তাহলে এই দুটো গোলকের যে কেন্দ্র হবে, এটার কেন্দ্র মোটামুটি এটা, এটার কেন্দ্র মোটামুটি এটা। এই দুটো গোলকের যে কেন্দ্র হবে, সেই দুটো কেন্দ্রকে কি বলা হয়? লেন্সের, এটাকে C1 আর এটাকে C2 দিয়ে ডিনোট করি। এই দুটো কেন্দ্রকে কি বলা হয়? লেন্সের বক্রতা কেন্দ্র। এই দুটো কেন্দ্রকে কি বলা হয়? লেন্সের বক্রতা কেন্দ্র, ঠিক আছে। বা এটাকে ভালো ভাষায় বললে, লেন্সের তল গোলীয় হলে সেটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে ওই প্রতিসারক তলের বক্রতা কেন্দ্র বলে। এটাকে প্রতিসারক তল বলা হয় বা লেন্স বলা হয়। তার কি এই দুটোকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এইটা আর এটা, একটা C1 একটা C2। এবার অবতল দর্পণের ক্ষেত্রে তাদের কিরকম হবে দেখো। আগে আমরা কি বলে দর্পণ বলছি কেন আমি, লেন্স। আগে আমরা
যখন আমরা দর্পণ করছিলাম তখন আমরা বক্রতা কেন্দ্র একটাই দেখতে পাচ্ছিলাম, হয় এই সাইডে না ওই সাইডে, তাই তো? এবার দেখো দু সাইডেই হবে, এবার দু সাইডেই হবে। এবার আমি এর জন্য করি, কি বলে ওর নাম, অবতল দর্পণের জন্য যদি আঁকি, হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে? অবতল দর্পণটা তাহলে কার কার অংশ হবে? এইটা একটা হবে, ছোট করে এঁকেছি, নাহলে আমি জানি এটা খুব বেশি। আরেকটা এটার হবে, আরেকটা এটার হবে। তো এইটা একটা ওর সেন্টার হবে, সেন্টার অফ কার্ভেচার, বা যেটাকে বলে বক্রতা কেন্দ্র, আরেকটা এটা হবে। এবার বক্রতা কেন্দ্র হলো, এবার এই যে এইটাকে কি বলে, এটা কি, যে তল ওই অংশ, হ্যাঁ শোনো, এবার এর বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? তার এবার কি আমাদের লেন্সের বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? বক্রতা ব্যাসার্ধ বলে হচ্ছে যে গোলকের অংশ তার যে বক্রতা তার যে ব্যাসার্ধ হয় তাকেই তার এই লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলা হয়, ঠিক আছে? বক্রতা ব্যাসার্ধ কাকে বলা হয়? এইখানে বক্রতা ব্যাসার্ধ কোনটা হবে? এটা ধরো যে আমি দিলাম M1, এই পয়েন্টটার নাম দিলাম ধরো যে M1, এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে কি M2। তাহলে দেখো C1 আর M1 হলো, এই C1 আর M1 হলো একটা বক্রতা ব্যাসার্ধ, একটা বক্রতা ব্যাসার্ধ, বক্রতা, ভাই সাহেব কালি পড়ছে না, আমি এটা দিয়ে কেন লিখছি? C1 M1 হলো একটা বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। আবার এইদিকে এইটার ক্ষেত্রে এইটা M2, C2 M2 হলো একটা বক্রতা ব্যাসার্ধ। বোঝা গেছে বক্রতা ব্যাসার্ধ। এবার এটার ক্ষেত্রে কি হবে? এটাকে ধরো যে আমি দিলাম M2, এটাকে দিলাম M1, তাহলে C1, এটাকে সরি M2 কেন দিলাম, এটাকে ধরো দিলাম M2, এটাকে দিলাম M1, কারণ দেখো এখানে এটা কার অংশ বুঝতে পারছো তো, কেন আমি এইটাকে M1 দিলাম, এবার এটা এখানে M1 দিলাম, বুঝতে পারছো তো? কারণ এই ডিস্টেন্সটাই এর বক্রতা ব্যাসার্ধ, আগে এই ডিস্টেন্সটা এর বক্রতা ব্যাসার্ধ হচ্ছিল, কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে এই ডিস্টেন্সটা এর বক্রতা ব্যাসার্ধ। তাহলে কি C1 M1 হলো একটা বক্রতা ব্যাসার্ধ, C2 M2 হলো আরেকটা বক্রতা ব্যাসার্ধ, C2 M2 হলো আরেকটা বক্রতা ব্যাসার্ধ। বোঝা গেছে, ভালো ছিল, সোজা ছিল। এবার কি নেক্সট কি? প্রধান অঙ্ক কাকে বলে? লেন্সের দুটি বক্রতা কেন্দ্রের সংযোগী সরলরেখাকে, লেন্সের দুটি কেন্দ্রের বক্রতা কেন্দ্রের সংযোগ সরলরেখাকে কি বলা হয়? লেন্সের বক্রতা, এই প্রধান অক্ষ। তাহলে কি এইটা আর এইটার সংযোগ সরলরেখা কিরকম হবে? এরকম হবে। এটাকে কি বলা হয়? লেন্সের প্রধান অক্ষ। এটাকে কি বলা হয়? লেন্সের প্রধান অক্ষ। শোনো, তোমরা যারা এর যে ডেফিনেশনগুলো তোমরা যারা দেখতে চাও, আমি কিন্তু প্রত্যেক দিন টেলিগ্রামে পোস্ট করছি, ঠিক আছে? মানে নোটসগুলো, মানে একটু আমি তো শুধু বোঝাচ্ছি, তোমার যদি নোটস লাগে, ঠিক আছে, আমি কি করছি, টেলিগ্রামে ফটো ছাড়ছি বা PDF দিচ্ছি। সেই PDFগুলো প্লিজ একটু ডাউনলোড করে নিও, ডাউনলোড করে দেখতে পারো, ঠিক আছে? আর টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক কোথায় আছে দাদা? ডেসক্রিপশানে আছে, ঠিক আছে? ঠিক। এবার কি এটার ক্ষেত্রে কিরকম হবে? এটা হবে এটার ক্ষেত্রে, হ্যাঁ ভাই সাহেব বেঁকে গেল ভাই, কি খাটনি। এর একটা কেন্দ্র, এটার বক্রতা, এটার প্রধান অক্ষ কিরকম হবে? এরকম হবে। বোঝা গেছে। তাহলে লেন্সের নামটা কি শিখলাম? একটা শিখলাম হচ্ছে কি বক্রতা কেন্দ্র, দ্বিতীয় শিখলাম হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তৃতীয় কি শিখলাম প্রধান অক্ষ কাকে বলে। ঠিক আছে, হয়েছে। এবার হচ্ছে উন্মেষ। লেন্সের ব্যাস AB কে তার উন্মেষ বলা হয়। লেন্সের ব্যাস AB কে, হ্যাঁ, লেন্সের উন্মেষ কাকে বলা হয়? লেন্সের উন্মেষ, আগে আমাদের উন্মেষ কাকে আমরা দেখেছিলাম, এই যে এটা M1 দিলে এটাকে যদি M2 দিতাম, তাহলে M1 M2 যে সরলরেখা টানা হতো তাকেই উন্মেষ বলা হয়। লেন্সের উন্মেষ কাকে বলা হয়? সেম যেটা আগে যেটা ছিল সেটাই, যে M1 M2 কি বলা হয়? লেন্সের উন্মেষ। ঠিক আছে, লেন্সের কি বলা হয়? লেন্সের উন্মেষ। মানে এইটাকে যদি M1 থেকে, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি টানা হয়, কি বলে, সরলরেখা টানা হয়, তাহলে সেটাকে লেন্সের কি বলা হয়? উন্মেষ বলা হয়। এর ক্ষেত্রে কি হবে? এটাকে লেন্সের উন্মেষ বলা হয়। এত বড় নয়, এত দূর। ঠিক আছে, বোঝা গেছে লেন্সের উন্মেষ। তাহলে এই দুটো খুব ক্লিয়ার, খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। লেন্সের কিছু কিছু ভাগগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার শোনো, তোমাদেরকে দুটো তিনটে কথা বলি। লেন্স দু রকমের হয়। কি দু রকমের হয় দাদা?
একটাকে বলা হয় সরু লেন্স, একটা কি বলা হয় সরু বা পাতলা লেন্স, একটাকে কি বলা হয় সরু বা পাতলা লেন্স। অপরটাকে কি বলা হয়, অপরটাকে বলা হয় হচ্ছে গিয়ে মোটা লেন্স, আর অপরটাকে কি বলা হয় মোটা লেন্স। আমরা এখানে কি পড়বো, আমরা এখানে পড়বো হচ্ছে গিয়ে সরু বা পাতলা লেন্সের সম্বন্ধে। আমরা কার সম্বন্ধে পড়বো এখানে, সরু বা পাতলা লেন্সের সম্বন্ধে। বোঝা গেছে? হ্যাঁ, সরু বা পাতলা লেন্স বলতে কি বোঝো, লেন্সের প্রধান অক্ষ, লেন্সের দুটি তলকে যে দুই বিন্দুতে ছেদ করে, ধরো যে এটা একটা লেন্স, নীল কালি দিয়ে করি, ধরো যে লেন্সের প্রধান অক্ষ, এটা ধরো যে এর বক্রতা কেন্দ্র, এটা ধরো যে এর বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে এর বক্রতা কেন্দ্র। তাহলে প্রধান অক্ষ কিরকম হবে, এইটা প্রধান অক্ষ হবে। ঠিক, উফ কি সোজা হয়েছে, মানে খুব সোজা হয়নি তাও। ঠিক আছে, কি বলছে, লেন্সের প্রধান অক্ষ লেন্সকে যে দুই বিন্দুতে ছেদ করে তাদের মধ্যে দূরত্ব ওই লেন্সের বেধ বা থিকনেস বলা হয়, আর কি এখানে কি ছিল, বেধ। লেন্সকে তার বক্রতা ব্যাসার্ধের তুলনায় লেন্সের, হ্যাঁ কি বলছো শোনো, এই যে বেধটা, এটা কি, এইখান থেকে এইটুখানি ডিস্টেন্সটা, মানে কোনটা, এইখান থেকে এই দাগটা থেকে এই দাগটা ডিস্টেন্সটা কে লেন্সের কি বলা হয়, বেধ বলা হয়। কি বেধ, বা কতটা মোটা সেটাকে বলা হয়, সেটা কি বলা হয়, বেধ। এবার এই বেধটা লেন্সের বক্রতা ব্যাসার্ধের তুলনায়, মানে এই পুরো ব্যাসার্ধটার তুলনায় যদি এই বেধটা খুব ছোট হয়, ছোট হয়, তাহলে তাকে কি বলা হয়, তাহলে সেই লেন্সটাকে কি বলা হয়, হচ্ছে গিয়ে পাতলা লেন্স। ঠিক আছে, আর যদি লেন্স যদি খুব মোটা হয়, মানে লেন্সের বেধ এই বক্রতা ব্যাসার্ধের তুলনায় যদি নর্মাল মানে তুলনামূলক হয়, তাহলে তাকে কি বলা হয়, মোটা লেন্স। ঠিক আছে, বোঝা গেছে? বা মোটা লেন্সকে আর কি ভালো ভাষায় বলে আমি জানি না, সরু লেন্স বা থিক লেন্স, ইংলিশে বলে থিক লেন্স, বা ইংলিশে সরু লেন্সকে বলে থিন লেন্স। ঠিক আছে, এবার আমরা কি পড়বো, এবার পড়বো হচ্ছে গিয়ে লেন্সের, এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে, ভাই সাহেব পড়ে যায় আমার পেন, হ্যাঁ কি পড়বো এবার পড়বো ভাই সাহেব, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? ঘুম টুম পাইনি তো ভাই, পাইনি তো ঘুম? হ্যাঁ, আজকে কিন্তু ভাই হেভি পড়াশোনা চলছে। ঠিক আছে, তাই যা ঘুমিয়ে পড়েছো, ভেরি গুড, ওয়েল ডান। আমিও ঘুমিয়ে পড়তাম, কিন্তু ঘুমিয়ে পড়ার, ঠিক আছে, ঘুমিয়ে পড়ে তারপর আবার চোখে মুখে জল দিয়ে আবার রিভাইন্ড করে পড়ো। ঠিক আছে, শুনতে পাচ্ছ ভাই লোক? হ্যাঁ, ঘুমিয়ে পড়ো না। ঠিক, তো এবার কি লেন্সের হয় একটা আরেকটা জিনিস হয়, লেন্সের আলোক কেন্দ্র। কি বলে, লেন্সের কি বলা হয়, আলোক কেন্দ্র। তো সেটা কাকে বলে, বা যেটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার। কি বলা হয়, আলোক কেন্দ্র, বা ইংলিশে কি বলা হয়, অপটিক্যাল সেন্টার। ঠিক আছে, আমি বুঝতে পারি না সেন্টারটাকে সেন্ট্রে কেন লিখি, সেন্টারের স্পেলিং এরকম হওয়া উচিত না, CENTER। হ্যাঁ, সেন্টারটাকে সেন্ট্রি কেন লিখি, এটাকে উচ্চারণ করা ভালো করে সেন্ট্রি হচ্ছে। ভাই সাহেব ইংরেজিতে শুধু টুপি পড়ায় মানুষকে, ওরা যা বলে তাই আমরা মেনে নিই। যদি এটাকে কি বলে আমেরিকান ইংলিশ, আর ওটাকে বলা হয় কি ব্রিটিশ ইংলিশ, এরকম কিছু কিছু ব্যাপার আছে। হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে তো। কি এটা কি আলোক কেন্দ্র কাকে বলা হয়, দেখো ধরো যে আমরা একটা লেন্স আঁকলাম, আমরা বেশিরভাগ এখানে উত্তল লেন্স ব্যবহার করি। ঠিক আছে, আর আলোক কেন্দ্র উত্তল লেন্স, অবতল লেন্স, আমি একটার জন্য দেখাচ্ছি উত্তল লেন্সের জন্য, তোমরা অবতল লেন্সের জন্য সেম জিনিসপত্র ভেবে নেবে। ঠিক আছে, বোঝা গেছে? ধরো যে এরকম একটা উত্তল লেন্স আঁকলাম, একটু বড় করে আঁকি, ধরো যে এরকম একটা উত্তল লেন্স আঁকলাম, কত বড় হলো, একটু বড় করে আঁকতে হবে। ধরো যে একটা উত্তল লেন্স আঁকলাম। এবার উত্তল লেন্সে ধর যেটা প্রধান অক্ষ, উত্তল লেন্সের এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা এই দুটোকে জয়েন করে দিলি প্রধান অক্ষ, এটা একটা প্রধান অক্ষ। এবার কি বলছে, রশ্মিটি চ্যুতি হয় না, আলোক রশ্মি, দেখো এই উত্তল লেন্সে ধরো যে এরকম ভাবে কোনো একটা রশ্মি গেল, কোথা থেকে, এই পয়েন্টটা থেকে, ধরো যে ভাই সাহেব পুরো আঁকাটা পুরো বিগড়ে দিলাম। ধরো যে এরকম একটা কোনো রশ্মি গেল, কিরকম, আমি আগে পুরো আঁকাটা পুরো বিগড়ে দিলাম।
দিস পেন ইজ নট গুড এনাফ। ধরো এরকম একটা কোনো রশ্মি গেল, ঠিক আছে, এই রশ্মিটা কি প্রতিসরণ হওয়ার কথা ছিল, রশ্মিটার কি প্রতিসরণ হওয়ার কথা ছিল, কিন্তু দেখো, বা প্রতিসরণ তো হবেই, সরি 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 কি হবে দেখো গল্পটা, আঁকাটা একটু ভালো করে আঁকতে হবে। তোমরা একটু ঘুমিয়ে নাও, আমি ততক্ষণ একটু আঁকা ঠাকা প্র্যাকটিস করি, ঠিক আছে, তুমি ততক্ষণ একটু চোখে মুখে জল ঠাল দিয়ে আসো, বোঝা গেছে, আমি ততক্ষণ আঁকা ঠাকা প্র্যাকটিস করি। কি করছি দেখো, এটা একটা প্রধান অক্ষরটাও আঁকতে হবে, এটা প্রধান অক্ষ এঁকে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে একটা কোনো একটা রশ্মি ঢুকলো, নর্মাল, ঠিক আছে। দেখো এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে এই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যখন লেন্সের একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যখন একটা নির্দিষ্ট বিন্দু মানে প্রধান অক্ষের উপর, এই যে এই পয়েন্টটা থেকে যখন কোনো রশ্মি যায়, এই পয়েন্টটা থেকে যখন রশ্মি যায়, এটার নাম দিয়ে দিচ্ছি ও, এর নাম কি দিচ্ছি ও, ঠিক আছে। এই পয়েন্টটা থেকে যদি কোনো আলোক রশ্মি যায় লেন্সের ভিতর থেকে, তাহলে তার কোনো কৌণিক চ্যুতি হবে না, তাহলে তার কোনো কৌণিক চ্যুতি হয় না। এই পয়েন্টটাকেই ও পয়েন্টটাকেই বলা হয় হচ্ছে কি আলোক কেন্দ্র, এই পয়েন্টটাকে কি বলা হয় আলোক কেন্দ্র, বা যেটাকে বলা হয় কি বলা হয় অপটিক্যাল সেন্টার। বোঝা গেছে, বোঝা গেছে কোন কি বলছি। যখন লেন্স কখনো কখনো তো স্ল্যাবের মতো ব্যবহার করে, দেখো এখানে কি হচ্ছে, শুধু পার্শ্বীয় সরণ ঘটছে, এটাও সমান্তরাল, এইটা আর এইটা, এই রশ্মিটা আর এই রশ্মিটাকে দিকি দেখো কি সমান্তরাল, দুটোই সমান্তরাল, প্রায় মানে এটা পুরোপুরি সমান্তরাল না হলেও প্রায় আমি এঁকেছি, ঠিক আছে, ভেবে নয় দুটো সমান্তরাল, ঠিক আছে, এই দুটো সমান্তরাল, প্রায় সমান্তরাল তো, মানে প্রায় না, যখন সমান্তরাল হয় এবং পার্শ্বীয় সরণ ঘটে, কোন বিন্দু দিয়ে যেতে হচ্ছে এই ও বিন্দু দিয়ে, এই ও বিন্দু দিয়ে গেলেই তাহলে কি বলা হয় ওটাকে কি বলা হয়, ওই ও বিন্দুটাকে তাই কি বলা হয় লেন্সের আলোক কেন্দ্র। বোঝা গেছে, তো চলো একটু লিখি এটাই কি বলা হয়, শোনো। আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে এমন একটি নির্দিষ্ট বিন্দু যে বিন্দুর মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে রশ্মিটির কোনো চ্যুতি হয় না, অর্থাৎ লেন্সে কোনো রশ্মি আপাতিত হলে প্রতিসরণের পর আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে দ্বিতীয় তলে নির্গত রশ্মি আপাতিত রশ্মির সমান্তরাল হয়। কি বলছে, দ্বিতীয় তলে নির্গত রশ্মি এটা কার সমান্তরাল হচ্ছে, এটাকে আপাতিত রশ্মির সমান্তরাল হচ্ছে। এবার কোন পয়েন্ট দিয়ে গেলে বলছে, যে পয়েন্ট থেকে গেলে বা যে বিন্দু থেকে গেলে এটা হয়, সেটাকে বলা হচ্ছে লেন্সের এবার দেখো যদি এই রশ্মিটা যদি যেখান থেকে খুশি আসুক, ধরো যে এরকম সোজাসুজি এলো, ঠিক আছে, এরকম সোজাসুজি এলো, এসে যদি ভাই সাহেব এরকম ভাই কীভাবে হবে, আঁকাটাই ভুলে গেছে, যদি ধরো এরকম এলো, ঠিক আছে, এইটার বরাবর এলো, যদি ভাবো এই প্রধান অক্ষের বরাবর যদি কোনো একটা রশ্মি এলো, প্রধান অক্ষরটাকে মুছে আগে, ধরো যে প্রধান অক্ষের বরাবর কোনো একটা রশ্মি এলো, ঠিক আছে, রশ্মি এসে যদি এটার ওপর যদি প্রতিসরণটা হয়ে এটার ওপর যদি যায়, এই পয়েন্ট থেকে যে কোনো রশ্মি যাক না কেন, এই ও পয়েন্ট থেকে যে কোনো রশ্মি যাক না কেন, সে এই আপাতিত রশ্মির সাথে নির্গত রশ্মি সবসময় কি হবে, তখন সমান্তরাল হবে। দেখো এইটার এটাও সমান্তরাল। আর যদি এরকমভাবে আঁকি, দেখো এটা একটা রশ্মি এলো, বেঁকেই গেল, এটা একটা রশ্মি এলো, আপাতিত হলো মানে প্রতিসরণ করলো করে এখানে এলো, এসে আবার এরকম বেরিয়ে গেল। তাহলে কি ও পয়েন্ট থেকে যখনই কোনো একটা রশ্মি যাবে, তখন কি হবে, তখন এটা প্রতিসরণ বলছি কারণ তখন এটার কোনো কৌণিক চ্যুতি হবে না, কৌণিক চ্যুতি হয় না। আর এই ও পয়েন্টটাকেই তাই কি বলা হয়, এই ও পয়েন্টটাকে তাই বলা হয় হচ্ছে গিয়ে আলোক কেন্দ্র। বোঝা গেছে। তোমরা যদি লিখতে চাও লিখে নাও। কি বললাম আমি, আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে, তোমরা আরেকবার আমি চান্স দিয়ে দিচ্ছি, আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে এমন একটি নির্দিষ্ট বিন্দু যে বিন্দুর মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে রশ্মিটির কোনো কৌণিক চ্যুতি হয় না, অর্থাৎ
লেন্সে কোনো রশ্মি আপাতিত হলে প্রতিসরণের পর আলোককেন্দ্রের মধ্যে দিয়ে গেলে দ্বিতীয় তলে নির্গত রশ্মি আপাতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়। নির্গত হয়। বোঝা গেছে আলোককেন্দ্র কাকে বলে? আলোককেন্দ্র খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা ও দিয়ে নোট করছি। এটা তুমি যদি এর ক্ষেত্রেও বলো, অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রেও, তখনও এরকম একটা পয়েন্ট হবে যেখান থেকে কোনো রশ্মি গেলে এখানে প্রতিসরণ হলো, ও ছাড়ো, এটা কোনো লাভ নেই, ঠিক আছে। প্রতিসরণ হওয়ার পরে এইখান থেকেই বেরোবে, ঠিক আছে, মানে একই দুটোই সমান্তরাল হবে, ঠিক হয়েছে, গল্প শেষ। এবার আমরা তাহলে আলোককেন্দ্র অবধি পড়লাম। এবার পড়বো হচ্ছে গিয়ে লেন্সের ফোকাস কাকে বলে। কি বলবো? লেন্সের ফোকাস। যেরকম আমরা দর্পণে যেরকম সিকুয়েন্সিয়ালি পড়েছি, এখানেও সেম সিকুয়েন্সে পড়বো, ঠিক আছে। এখানে আলোককেন্দ্রটা আলাদা হয়ে গেল, ওখানে যেরকম মেরু পড়েছিলাম, এখানে সেরকম আলোককেন্দ্র, ঠিক বোঝা গেছে। এবার কি ফোকাস, তাকাও এদিকে। ফোকাস তল ও ফোকাস দূরত্ব, ঠিক আছে। দেখো উত্তল দর্পণ আঁকলাম, ধরা যায় একটা উত্তল দর্পণ আঁকলাম, দর্পণ না ভাই, লেন্স, উত্তল লেন্স আঁকলাম। হ্যাঁ, আমরা দর্পণের উত্তল দর্পণে ফোকাস কাকে জানতাম? উত্তল দর্পণের ফোকাস কাকে জানতাম? যে পয়েন্ট থেকে কোনো রশ্মি এলে, মানে প্রতিফলনের পরে যে পয়েন্টে এসে মিশে যেত, তাকে আমরা কি বলতাম? উত্তল দর্পণের অবতল দর্পণের যদি ছিল, তখন অবতল দর্পণে তাকে কি বলা হতো? ফোকাস। এখানেও সেম হবে, কি প্রধান অক্ষের সমান্তরাল আসতে হবে। তার জন্য কি, এটাকে ধরো যে প্রধান অক্ষ আঁকলাম, এটা প্রধান অক্ষ। কি যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো যদি রশ্মি আসে, যেটা প্রধান অক্ষের সমান্তরাল এলো, এতে প্রতিফলন করলো, কি বলুন না, প্রতিসরণ করলো, ঠিক আছে। প্রতিসরণ করার পরে এই একটা পয়েন্ট এসে মিলে গেল, ঠিক আছে। আবার এখানেও সেম, ঠিক না, এরকম আর কি। আঁকাটা একটু ভালো করতে হবে আমাকে, আমি বুঝতে পেরেছি। আই হ্যাভ টু ইমপ্রুভ মাই ড্রয়িং। মা ভাই ছোটোবেলা থেকে বলতো, মা আমাকে ছোটোবেলা থেকে বলতো যে একটু ভালো করে আঁক, পয়সা দিয়েছিল কত। আমার আঁকতে ভালোই লাগতো না, অনেকের ভালো লাগে, কিন্তু আমার একদম ভালো লাগতো না। একটা পয়েন্ট এলো, এখান থেকে একটা সমান্তরাল কোনো একটা রশ্মি এলো, এই পয়েন্ট থেকে বেরোলো। সোজাও যদি কোনো একটা রশ্মি আসে, বা এরকম যদি কোনো একটা রশ্মি আসে, এলো এখানে, এই পয়েন্ট থেকে বেরোবে। বোঝা গেছে। তাহলে এই পয়েন্টটাকে কি বলা হয়? এই পয়েন্টটাকে, বা এত বড় নয়, এই যে এইটুকুনি পয়েন্টটাকে কি বলা হয়? উত্তল দর্পণের ও ভাই স্যার দর্পণ কেন লিখছি? উত্তল লেন্সের ফোকাস বলা হয়। এটা কি বলে? উত্তল লেন্সের এটাকে কি বলা হয়? ফোকাস, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে ও বা আলোক কেন্দ্র থেকে এই ফোকাসের দূরত্বটাকে বলা হয়, এটাকে এফ যদি বলি, আলোক কেন্দ্র থেকে ফোকাসের দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। ও এ হচ্ছে কি ফোকাস দূরত্ব, ও এফ হচ্ছে কি অফ ফোকাস দূরত্ব, কি ফোকাস দূরত্ব। বোঝা গেছে? ফোকাস দূরত্ব। এটাকে আমরা আরেকটা কি ডিনোট করতে পারি? ছোট হাতের এফ, ঠিক আছে। এবার অবতল দর্পণের ক্ষেত্রে কি? তাহলে উত্তল দর্পণে কি হচ্ছে দেখো, উত্তল দর্পণে রশ্মিগুলো এসে একটা পয়েন্টে এসে মিশছে, রশ্মিগুলো এখান থেকে আসছে, এরকমভাবে আসছে, রশ্মিগুলো এরকমভাবে আসছে, এসে একটা পয়েন্টে এসে মিশছে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে, ভাই সাহেব এটাকে কি বলে? আপাতিত হয়ে পরে একটি বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে। এই মিলিত হওয়াটাকে কি বলা হয়? একটা অভিসারী। এটাকে ওর অভিসারী হচ্ছে, ঠিক আছে, অভিসারী রশ্মি উচ্চ। হ্যাঁ ঠিক আছে, ছাড়ো, ওটা অত চাপ নিয়ে লাভ নেই, অপসৃত হচ্ছে। তাই দেখো, এবার দেখো
এবার দেখো অবতল দর্পণে, দেখো উত্তল দর্পণে কি হচ্ছে, একটা জায়গায় এসে মিলছে, একটা জায়গায় এসে মিলছে, এটাকে তাই কি বলা হচ্ছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে কি কি বলা হয়, এটাকে এফটাকে বলা হয় হচ্ছে কি ওর ফোকাস। ঠিক, এবার যদি অবতল দর্পণ যদি আঁকি, এবার একটা যদি অবতল দর্পণ আঁকি, অবতল দর্পণের ফোকাস কিরকম হবে, একটা অবতল দর্পণ খুব খারাপ আঁকা হয়েছে, সো সরি। এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা ওর প্রধান অক্ষ। তাহলে কি প্রথমেই প্রধান অক্ষের সমান্তরাল কোনো একটা রশ্মি এলো, প্রধান অক্ষের সমান্তরাল কোনো একটা রশ্মি এলো, ঠিক আছে, এত অব্দি এলো, এসে এসে কোন দিকে যাবে, ওই দিকে যাচ্ছে, এরকম গেল। তোমাকে আমি কি এর এই যে এটা কেন হচ্ছে এর কারণগুলো আমি বলবো, এর কারণগুলো আমি বলবো। এগুলো হওয়ার কারণ হচ্ছে কি, মানে এটার ক্ষেত্রে ওইদিকেই কেন গেল আর এটার ক্ষেত্রে এরকম ভিতরেই কেন এলো, সেই আমরা পড়েছিলাম না ডারা, কি পড়েছিলাম ডারা, DARA, মানে ডেন্সার টু রেয়ারার, ডেন্সার টু রেয়ারার অ্যাওয়ে ফ্রম দি নর্মাল পড়েছিলাম তো। তাহলে এর উল্টোটা কি হচ্ছে, এখানে দেখো উল্টোটা হচ্ছে, এখানে উল্টোটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে কি ডেন্সার, এটা হচ্ছে কি রেয়ারার, মানে বায়ুটা এটা রেয়ারার, এটা ডেন্সার, ঠিক আছে। তো এইখানে যদি আমরা যদি আঁকি, কি বলার নাম, একটা অবিলম্ব আঁকি, একটা অবিলম্ব যদি আঁকি, তাহলে কি হচ্ছে দেখো অবিলম্বর কি করতে হবে, রেয়ারার টু ডেন্সার যাচ্ছে, তাহলে কি হবে ক্লোজার টু দ্য নর্মাল, ক্লোজার টু দ্য নর্মাল, ক্লোজ যদি নর্মাল হতে হয়, দেখো এরকম যদি আঁকি, তোমাকে এটার মানেটা একটু বুঝিয়ে দিই, ঠিক আছে, মানে এটা কারণ কি হচ্ছে, এটাকে এরকমই দেখছি কেন, আর এটা দাদু তুমি এরকম কেন করলে, ঠিক আছে, এটা অনেকে বলে না, তাও আমার মনে হচ্ছে তো বলে দিই, তাই বলে দিচ্ছি। দেখো আলো রশ্মি এরকম আসছে, ঠিক আছে, এবার এর অবিলম্বটা আঁকি, ঠিক আছে। এবার দেখো ডেন্সার টু নর্মাল কি হচ্ছে, ডেন্সার টু দ্য, এখানে কি যাচ্ছে, এখানে কি যাচ্ছে, এখানে রেয়ারার টু ডেন্সার যাচ্ছে, মানে লঘু মাধ্যম থেকে, এইটার ক্ষেত্রে বলছি, হ্যাঁ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, লঘু মাধ্যম থেকে যদি যখন ঘন মাধ্যমে যাবে তখন কি হবে, ইয়ের দিকে মানে ক্লোজ টু দ্য নর্মাল যাবে, মানে অবিলম্বের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, তাহলে এরকম, তাই এরকম দেখবে, তাই এরকম দেখবে, বোঝা গেছে, কারণ এটা লঘু মাধ্যম বা এইটা হচ্ছে লঘু মাধ্যম, এই ঘন মাধ্যম কি এই নীল বা লেন্সটা কাছ দিয়ে তৈরি, তাই বায়ু থেকে ওটা ঘন মাধ্যম হবে, তাই ওটা কি ওই নিচের দিকে যাবে, বোঝা গেছে, বোঝা গেছে। তাই সেম এইখানেও, এইখানে যদি নিচে যাই, দেখো নিচে এই পয়েন্টে যদি আমরা একটা যদি অবিলম্ব আঁকি, এই পয়েন্টটাতে আঁকলাম অবিলম্ব, ঠিক আছে, এবার অবিলম্ব আঁকলাম তো, এবার যখন এখানে যখন প্রতিসরণ টর্ষণ হলো, তারপরে কি ক্লোজ টু দ্য নর্মাল, তাহলে কি হবে আবার এরকম দেখবে, আবার এরকম দেখবে, বোঝা গেছে, তাই এটা এরকম হচ্ছে। এবার এটার ক্ষেত্রে কি হচ্ছে দাদা, এটার ক্ষেত্রে কি হচ্ছে দাদা, এটার ক্ষেত্রে হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এরকম একটা আঁকলাম, ঠিক আছে, এরকম একটা আঁকলাম, এখান থেকে ধরো একটা রশ্মি এলো, এবার এর নর্মালটা কি, এর নর্মালটা কি, এটা হচ্ছে এর নর্মাল, ঠিক। এবার ডেন্সার টু রেয়ারার কি হয়, রেয়ারার টু ডেন্সার এক্ষুনি বললাম ক্লোজ টু দ্য নর্মাল, এটা নর্মাল কোন দিকে যাচ্ছে, দেখো ওই দিকে যাচ্ছে, তাই এটা কোন দিকে বেঁকবে, এটাও এইরকম বেঁকবে, এটাও এরকম বেঁকবে, বোঝা গেছে। আর এই যদি এইখানটাতে করি, মানে যেটা এটা করেছি, এখানে একটা নর্মাল আঁকি, বা যেটাকে বলা হয় কি বলা হয় অবিলম্ব আঁকি, অবিলম্ব কি হচ্ছে রেয়ার টু ডেন্সার ক্লোজ টু দ্য নর্মাল, তাই এটা এরকম হয়, বোঝা গেছে, বোঝা গেছে এটা কেন এরকম হচ্ছে, বুঝতে পেরেছো, এটার ক্ষেত্রে এরকমই কেন হচ্ছে, এটার ক্ষেত্রে এরকম কেন হচ্ছে, ঠিক বোঝা গেছে। এবার জানি না তোমরা কতজন ইন্টারেস্টেড হচ্ছ, বা অনেকে বোরও হচ্ছ, যে দাদা তুমি কিসব করছো, আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু যারা বুঝতে পারবে তাদের খুব ভালো লাগবে, যারা বুঝতে পারবে তাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। এবার এটা হলো, তারপরে দেখো এবার এইটা দেখো, এইটা এইখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাই তো দিক থেকে বেরিয়ে যাচ্ছে, এটা একটু এরকম করে না এঁকে, এখানে হচ্ছে প্রতিসরণ, তাই এরকম বেরিয়ে যাচ্ছে, এখান থেকে এরকম বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আগের বার আমরা যেরকম উত্তল দর্পণের ক্ষেত্রে কি করেছিলাম, উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে মিলছে না, এই সাইডে যখন মিলছে না, সে আমি বলেছিলাম তোমার যদি বলেছিলাম যে তুমি তোমার এক্সের সাথে যখন ব্রেকআপ হয়ে যায়, তারপর তোমার সাথে আর ওর দেখা হবে না, দেখা হতে পারে, মানে সেই রোম্যান্টিক মোমেন্টগুলো আর হয় না, ঠিক আছে।
তখন তুমি কোথায় মোমেন্ট তৈরি করো? মাইন্ডে বা কল্পনায়। তাই আমরা এখন কল্পনা করব। এটা এইখানে যেহেতু মিলছে না, এই জায়গাটা যেহেতু মিলছে না, আসলে রিয়েল লাইফে যেহেতু মিলছে না, তাই আমরা কি করব? কল্পনা করব। কি কল্পনা করছি? এটা পিছনে এবার মিলিয়ে দেবো। কোথায়? পিছনে মেলাবো। এই দেখুন, এই একটা মিললো, এই মিললো। তাহলে এই পয়েন্টটাকে কি বলা হয়? মানে মনে হচ্ছে না এই পয়েন্টটা থেকে ওই রশ্মি দুটো যাচ্ছে, এই পয়েন্টটা থেকে রশ্মি দুটো যাচ্ছে, বা এইটা, এই যে বেরিয়ে যাওয়াটাকে বলা হয় হচ্ছে কি অপসারী, অপসৃত হচ্ছে। বেরিয়ে যাওয়াটাকে কি বলা হয়? অপসৃত হচ্ছে। তাহলে এই পয়েন্টটাকে কি বলা হয়? এফ বা ফোকাস। তাহলে উত্তল লেন্সের, এটা অবতল লেন্স, অবতল লেন্সের এটা কি বলা হয়? অবতল লেন্সের ফোকাস। অবতল লেন্সের এটাকে কি বলা হয়? ফোকাস। বোঝা গেছে। আর এইখান থেকে যে এই ও পয়েন্টের যে দূরত্ব, তাই কি বলা হয়? ফোকাস দূরত্ব। ঠিক আছে, সেটাকে আমরা কি ডিনোট করি? এইচ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে ফোকাস কাকে বলে? এবার এগুলো একটু ভাষায় একটু যদি লিখে দিই তাহলে সেটা খুব ভালো হয়। ভাষায় একটু ভদ্র ভাষায় কি লিখবো দেখো। ফার্স্ট প্রথমে উত্তল লেন্সের ক্ষেত্রে লিখি, তারপরে কি অবতল লেন্সের ক্ষেত্রে লিখবো। উত্তল লেন্সে লেখো। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একগুচ্ছ সরু আলোকরশ্মি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একগুচ্ছ সরু আলোকরশ্মি লেন্সের প্রতিসারক তলে আপাতিত হয়ে প্রতিসরণের পর লিখবে, কিন্তু প্রতিসরণের পর ওই রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দুতে মিলিত হয় তাকে এটা লেখো, যে বিন্দুতে মিলিত হয় তাকে উত্তল লেন্সের মুখ্য ফোকাস বলা হয় বা ফোকাস বলা হয়। ঠিক আছে, লিখেছো। এবার লেখো অবতল দর্পণের ক্ষেত্রে। লেখো সেম কথা, যে কি অবতল দর্পণের ক্ষেত্রে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একগুচ্ছ সরু আলোকরশ্মি লেন্সের প্রতিসারক তলে আপাতিত হয়ে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। কোন বিন্দু থেকে? এটা অপসৃত হওয়া মানে কি? ছড়িয়ে যাওয়া। বললাম অপসৃত হয়ে যাওয়া মানে কি? ছড়িয়ে যাওয়া। যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অবতল লেন্সের মুখ্য ফোকাস। তাকে কি বলা হয়? অবতল লেন্সের মুখ্য ফোকাস। বোঝা গেছে? এবার কি পড়বো আমরা? লেন্সের অভিসারী আর অপসারী ক্রিয়া। ঠিক আছে, তার আগে দাও আমি দেখে নিই যে কত টাইম হচ্ছে। ভাই সাহেব প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এবার অবসারী আর অপসারী ক্রিয়াটা যদি পড়িয়ে দিই তাহলে হয়তো যায়। পড়িয়ে দিই 1 ঘন্টা 15 মিনিট হয়েছে। না, পড়াতে হবে না, সেটা তো বেকার, তোমাদের চাপ দিয়ে লাভ নেই। কালকে এটা পড়িয়ে কালকের হচ্ছে গিয়ে কালকের না, মানে সোমবার, এটা তো শুক্রবার দিন যাচ্ছে, সোমবার দিন। ঠিক আছে, সোমবার দিন তাহলে কি পড়বো আমরা? লেন্সের অপসারী আর অভিসারী ক্রিয়া ও লেন্সের ওই যে সেই আমরা রেগ ডায়াগ্রাম করেছিলাম, সেই কোথায় রাখলে কীরকম বস্তু, কীরকম প্রতিবিম্ব তৈরি হয়, কীরকম প্রতিসারক, বুঝতে পারছো? সেরকম সেইগুলো ক্রিয়েট করব। ঠিক আছে, সেগুলো রেগ ডায়াগ্রাম করব, আর এগুলো হচ্ছে কাজ। তারপর দেখছি তারপরে কি করা যায়। ঠিক আছে, এই হচ্ছে কথা আর কি। ধন্যবাদ আজকের আমার বকবক এতক্ষণ ধরে শোনার জন্য। আমি জানি না কজন দেখছে, কিন্তু যতজনই দেখো না কেন খুবই ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। ধন্যবাদ, খুবই ধন্যবাদ। ক্লাস করতে থাকো আর কি। তো যদি আজ অনেক টাইম বেঁচে গেছে, মানে 15 মিনিট মতো, আমি 1.5 ঘন্টা নর্মালি ক্লাস নিই, আজ 15 মিনিট ওই টপিকটা শেষ করতে পারবো না বলে আর করাচ্ছি না। ঠিক আছে, 15 মিনিট কি 10 মিনিট মতোই বেঁচে আছে, আমি জানি না কত মিনিট বাঁচে আছে। ঠিক আছে, ছেড়ো। তো তোমরা একটু জ্ঞানের কথা একটু বলে দিই, বলা যায়? বলো যে অনেকে তোমাদের মনে হতে পারে যে দাদা আমরা এই যে পড়াশুনো করছি, আমরা কি ঠিক পথে যাচ্ছি? যদি খারাপ রেজাল্ট হয় তখন কি হবে, কি করব? ঠিক আছে, আমরা কি ঠিক পথে যাচ্ছি? দেখো, তোমাদের হাতে এখন কি আছে? কাজ করাটা।
তোমাদের হাতে কি আছে এখন? কাজ কর, তোমরা কাজ করতে থাকো, তোমরা কাজ করতে থাকো, রেজাল্ট ঠিকঠাক হয়েই যাবে। আমি বলছি শোনো, তোমরা যদি খেটে নাও, হতে পারে আমি এই কথাটা আগেও বলেছি, তোমরা যদি খেটে নাও, তোমরা যদি এই কদিন তোমরা যদি খেটে নাও, তারপর যদি রেজাল্ট খারাপ হয় ভালো হয় কি হয় কিছু দেখার দরকার নেই, কিছু দেখার দরকার নেই। শুধু জানবে যে হ্যাঁ, ভিতর থেকে যেন আসে যে হ্যাঁ ভাই সাহেব আমি খেটেছিলাম, আমি খেটেছি। বুঝতে পেরেছ? না হলে যদি না খাটো, যিনকে রেজাল্ট বেরোবেন হয়তো একটু দেখো কাদের রিগ্রেট হয় আর কাদের রিগ্রেট হয় না জানো তো? যে হয় একদম পড়াশোনা করছে না, স্যার মানে আমি কিছু বলছি সে পড়ছে না, তার নিজের স্যার কিছু বলছে পড়ছে না, ঠিক আছে, স্যার নোটস দিচ্ছে পড়ছে না, স্যার এক্সাম নিচ্ছে দিচ্ছে না, ঠিক আছে, তার কোনো রিগ্রেট নেই, ঠিক আছে, তার কোনো রিগ্রেট নেই। কারণ কি? সে জানেই তো তার কোনো এক্সপেকটেশনই নেই, তাই তার কোনো রিগ্রেট নেই জীবনে। সে খারাপ রেজাল্ট করলেও কেউ যায় আসে না, সে জানে আমি খারাপ রেজাল্টই করবো, আমি সেই চোতাই দেখবো, লোকের কাছ থেকে টুকলিই করবো, এসব, ঠিক আছে। তো তার কোনো রিগ্রেট থাকবে না। আর কার রিগ্রেট থাকবে না? যে একদম জি জান দিয়ে দেবে, ঠিক আছে, মানে খুব ভালো করে নেবে, মানে স্যার যাবার যেরকম টপাররা হয়, মানে দাদা যা বলবে, স্যার যা বলবে সব পুরো ভালো করে পড়বে, মানে আমি কি পড়াবো আমাকেও পড়িয়ে দেবে, এরকম টাইপস ছেলে মেয়ে, তাদের কোনো রিগ্রেট থাকবে, কারণ তারা খুব ভালো পড়ছে। রিগ্রেট কাজে থাকবে তোমাদের মতন যারা একটু এফার্ট দিচ্ছ, একটু এফার্ট কমিয়ে রাখছো, একটু এফার্ট বাঁচিয়ে রাখছো, একটু এফার্ট দিচ্ছ, বুঝতে পেরেছো? তাদের কি থাকবে? রিগ্রেট হবে। কি রিগ্রেট হবে? যে ইস অঙ্কে 70 পেলাম, আর একটু ভালো পড়লে 80 পেয়ে যেতাম, আর একটু ভালো পড়লে 90 পেয়ে যেতাম, ইস ফিজিক্যাল সায়েন্সে 60 পেলাম, আর একটু ভালো করলে 70 পেয়ে যেতাম, 80 পেয়ে যেতাম, 90 পেয়ে যেতাম হয়তো। লাইফ সায়েন্সের কথা, মানে এগুলো কাদের হয়? যারা একটুখানি পড়ছে, মানে যারা একটু বাঁচিয়ে রাখছো নিজেকে, তাই বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। যতটা কাজ হবে তোমাদের যতটা কাজ থাকবে প্রত্যেকদিন, সেই কাজগুলো সব শেষ করবে, সেই কাজগুলো রোজ দিনের কাজ, ঠিক আছে। তারপরে ঘুমাবে শান্তিতে, একদম শান্তিতে ঘুমাবে। যেন এই কথাটা সবসময় মাথায় রাখবে যে যেন তোমাকে রেজাল্ট বেরোনোর পরে না তোমাকে রিগ্রেট করতে হচ্ছে আর একটু পড়তে পারতে, ঠিক আছে। এটাই হচ্ছে কথা, যে রিগ্রেট যেন না করতে হয়। রিগ্রেট যদি না করতে হয় তাহলে তোমার থেকে সুখী আর কেউ নেই। যারা এই রিগ্রেট করে না তাদের থেকে এই বলে না যে ইস আর যদি পড়ে নিতাম মাধ্যমিকের সময় কি ভালো হতো। ইউ গাইজ হ্যাভ অপরচুনিটি, ঠিক আছে, তোমাদের কাছে এখন অপরচুনিটিটা এখন আছে, ঠিক আছে। তো এটাকে কি করো, এটাকে ফুললি ইউজ করো, খুব ভালো করে এটাকে কাজ করো, ঠিক আছে। অপরচুনিটি আছে জীবনে আগুন লাগানোর। এটার পরে দেখবে এরপরেও আরও অনেক কঠিন সময় আসবে, তখন দেখবে শুধু এরকমই গ্রাফটা যাচ্ছে, এরকম একটু নিচে যাবে, তারপরেও ওপরেই যাবে, বুঝতে পেরেছো? তাই এখন থেকে গ্রাফটাকে তুলে ভালো করে কাজকর্ম করো, ঠিক আছে, বোঝা গেছে? এই ছিল হচ্ছে কি আজকের কাহিনী, এই হচ্ছে আজকের কথা, ঠিক আছে। তো এর জন্য তারপর আমি এখন শেষ করছি, ঠিক আছে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।